স্যার দেখা যাচ্ছে না। না, আমি ভিডিও অফ করে রেখেছি ভাই। ভাই স্টুডেন্ট কয়জন জয়েন করবে টোটাল? ভাই কতক্ষণ ওয়েট করতে হবে? স্টুডেন্ট কয়জন জয়েন করবে?
আচ্ছা, সবাই আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই? ফ্রেন্ডস, আমাকে কি শুনতে পাচ্ছেন? ওকে, আমি আপনাদেরকে বলবো যে কি আপনারা কমেন্ট সেকশনে জিনিসটা যখন কমেন্ট করতে বলবো তখন আমাকে কমেন্ট করবেন। আর কমেন্ট করা ছাড়া জাস্ট যেই সব জায়গাগুলোতে মানে অ্যাজ ইউজুয়ালি বলছি যে যেসব জায়গাগুলোতে আপনারা বুঝবেন না বা জানবেন না সেই সব জায়গাগুলোতে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে শুরু করছি, সেটা হচ্ছে আমরা আজকে লেকচার অনুসারে জেনারেল ম্যাথ ক্লাস 1 লেকচার অনুসারে আপনাদের যে দুটো চ্যাপ্টার আজকে করানোর কথা সেটা হচ্ছে অধ্যায় 4 এবং অধ্যায় 5, ঠিক আছে? অধ্যায় 4 এবং অধ্যায় 5 এর উপরে আজকে আপনাদের ক্লাস নেওয়ার কথা। তাহলে দেখেন, ফার্স্ট অফ অল আমরা যদি অধ্যায় 4 এ আসি, প্রথমে বই সংক্রান্ত যেসব প্রবলেম গুলো আছে সেগুলো আলোচনা করার পরে যদি আপনাদের বইয়ে কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা টেস্ট পেপার সংক্রান্ত আলোচনাগুলোতে আসবো, ঠিক আছে? আমি তার আগে একটা কাজ করতে চাই, আমি ভিডিওটা একটু অফ করলাম। তার আগে একটা কাজ করতে চাই যে স্কুলে যারা যারা আছেন তাদের মধ্যে একটু এটা জানতে চাই যে ৩ জন তো আমাদের এখানে স্টুডেন্ট আপনারা, মিশকাতুল জান্নাত, তারপর রাফিজ, তারপর রায়ান, নূর। আপনারা ৩ জন আপনাদের স্কুলের নামটা একটু বলবেন প্লিজ। কে কোন স্কুল থেকে এসেছেন একটু নামটা বলবেন স্কুলের। আপনারা আপনাদের স্কুলের নামটা একটু বলবেন। মুসলিম ভাই। আচ্ছা, মুসলিম ভাই। তারপর মিশকাতুল জান্নাত। আচ্ছা, ইস্পাহানি পাবলিক কলেজ, ওকে। আচ্ছা, তাহলে আমরা আজকে যে চ্যাপ্টারটা মূলত আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অধ্যায় 5, সরি আগে অধ্যায় 4টা করি। আপনারা সবাই, আপনাদের সবার সামনে বই আছে তো? বই থেকে সর্বপ্রথমে আমি এমসিকিউ গুলো দাগিয়ে দিচ্ছি। এমসিকিউ করার পরে আমরা বইয়ের ম্যাথে আপনাদের প্রবলেমটা জিজ্ঞেস করব। যদি আপনাদের বইয়ে কোনো ম্যাথে প্রবলেম না থাকে তাহলে আমরা কিছু টেস্ট পেপার বেসড সিকিউ কোশ্চেন সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে সর্বপ্রথমে আমরা একটু দাগান, পৃষ্ঠা হচ্ছে 76, পেজ 76, পেজ 76 এসছেন। পেজ 76 আপনারা প্রথমে পেজ 76 থেকে দাগাবেন যে সূত্র 2, এখানে যে সূত্র 2 আছে সূত্র 2টা একটু দাগাবেন। সূচকের সূত্রাবলী যেটা দেয়া আছে সূত্র 2 ওটা একটু দাগাবেন। সেখানে দেয়া আছে দেখেন, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল একটা ভাগ দেয়া আছে যে a টু দি পাওয়ার m মাইনাস n, আর নিচে দেওয়া আছে a টু দি পাওয়ার 1 বাই mn, ঠিক আছে? দুটো মান দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, যখন দিয়ে আপনাকে পাশে কি করেছে মানে দুটো মান এখানে দিয়ে দেওয়া আছে। তো সূত্র 2 ওটা থেকে মূলত আসে প্রশ্ন, মানে প্রশ্নটা মানে আপনাকে সূত্রটা প্রশ্নে দিয়ে দেওয়া থাকবে। আপনাকে প্রশ্নটা করা হবে এটি নিচের কোন শর্তে প্রযোজ্য, ঠিক আছে? আপনাকে কোশ্চেনটা করা হবে এইটি মানে এই সূত্রটি নিচের কোন শর্তে প্রযোজ্য। তো 4টা অপশনের মধ্যে এই শর্তগুলো দেওয়া থাকবে। তাই সূত্র ইম্পর্টেন্ট না, শর্তটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে চলে আসেন পৃষ্ঠা 77, 77, পেজ 77 এর একদম নিচে চলে আসেন। এসছেন পেজ 77 এর একদম নিচে। সেখানে দেখেন আপনার সংজ্ঞা 1 এবং সংজ্ঞা 2 এ, সংজ্ঞা 1 এর মধ্যে দেখেন a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 নিচের কোন শর্তে প্রযোজ্য, সেটা হচ্ছে a নট ইকুয়াল টু 0। তারপর আরেকটা দেয়া আছে a টু দি পাওয়ার a ইনভার্স n ইকুয়াল 1 বাই a টু দি পাওয়ার n নিচের কোন শর্তে প্রযোজ্য, সেটা হচ্ছে a নট ইকুয়াল টু 0 এবং a বিলংস টু n, ঠিক আছে? এই সংজ্ঞা 1 এবং সংজ্ঞা 2 এই দুটো সংজ্ঞা আপনারা একটু কি করবেন মানে দেখবেন আর কি, ঠিক আছে? মানে সংজ্ঞা বলছি না, মানে শর্তগুলো পড়ে নিবেন কারণ শর্তগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে এইখানে আর তেমন একটা এমসিকিউ নেই, একেবারে পৃষ্ঠা 80 তে চলে আসেন, পেজ 80, পেজ 80 তে চলে আসেন। এসেছেন পেজ 80 তে?
পেজ 80 তে দেখেন লক্ষণীয় যে ক এবং খ দেয়া আছে, লক্ষণীয় যে ক এবং খ দেয়া আছে, ওই ক এবং খটা প্রয়োজন। আপনাকে প্রশ্ন করা হবে, যে পরীক্ষায় প্রশ্ন করবে যে a টু দি পাওয়ার a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y ইকুয়াল a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু y নিচের কোন শর্তে প্রযোজ্য? এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। a নট ইকুয়াল টু 0, a গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল টু 1। ঠিক আছে, a টু দি পাওয়ার এর পরেরটাও ইম্পর্টেন্ট। a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার x হলে a ইকুয়াল টু b হয়, নিচের কোন শর্তে প্রযোজ্য? a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0 এবং x নট ইকুয়াল টু a গ্রেটার দেন 0, b গ্রেটার দেন 0 এবং x নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এগুলো ইম্পর্টেন্ট। আপনারা এমসিকিউ তে দেখলে হয়তো বা মানে এমসিকিউ টেস্ট পেপার সলিউশন করলে এই এমসিকিউ গুলো সম্পর্কে জানবেন যে এগুলো এসছে পরীক্ষায় অনেকবার। আচ্ছা, তো যদি 4.1-এ বইয়ের ম্যাথের কথা বলি, তাহলে আপনারা একটু দাগিয়ে নিবেন যে ম্যাথগুলো আপনারা এসএসসির জন্য বলে করবেন। সেটা হচ্ছে 7, 8। ঠিক আছে, তারপর 9 নাম্বার যে ম্যাথটা আছে, 9 নাম্বার ম্যাথটা এমসিকিউর জন্য দেখবেন। ঠিক আছে, 7, 8 দেখার পরে 9 নাম্বার ম্যাথটা এমসিকিউর জন্য। তো যেসব ম্যাথগুলো আমি সচরাচর এমসিকিউর জন্য সিলেক্ট করবো, এগুলো উত্তর সহ পারলে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, তাতে করে আপনার ব্যাপারটা কি হবে জানেন? একই ধরনের প্রশ্ন যদি দেখতে পান, তাহলে অঙ্ক না করে ডিরেক্ট উত্তরে চলে যেতে পারবেন। এমন ধরনের অনেকগুলো ডিরেক্ট অঙ্ক থেকে উত্তর দিয়ে দেয়। আচ্ছা, এরপরে দেখেন আমরা 9 নাম্বার তো বললাম, তারপর 10 নাম্বারটা ইম্পর্টেন্ট। 10। এবার দেখেন 11 থেকে শুরু করে 15 পর্যন্ত যে ম্যাথগুলো আছে, 11 থেকে শুরু করে যে 15 পর্যন্ত ম্যাথগুলো থেকে দেখতে পাচ্ছেন, এই ম্যাথগুলো কিন্তু সচরাচর সিঙ্গেলি কোয়েশ্চেন আসে না। মানে সচরাচর ওই প্রশ্নকর্তা চেষ্টা করে যে কি 4.1 এবং 4.2 দুটো প্রশ্ন একসাথে কনজুগেট করে কোয়েশ্চেন করার। তো সেই ক্ষেত্রে যখন আপনার জোড়া আকারে কোয়েশ্চেন গুলো করা হয়, তখন এই যে 11 থেকে শুরু করে 15 পর্যন্ত এই ম্যাথগুলো থাকে লগের পাওয়ার আকারে। ঠিক আছে, তাই এগুলো সিঙ্গেলি এভাবে করে না এসে এগুলো পাওয়ার আকারে আসে, লগের পাওয়ার আকারে ব্যবহার হয়। তো সেই ক্ষেত্রে ওগুলো একটু দেখবেন, ম্যাথগুলো জাস্ট দেখে নিবেন, যদি পারেন তাহলে করার দরকার নেই। ঠিক আছে, তারপরে দাগাবেন 16 নাম্বারটা এমসিকিউর জন্য দেখবেন। ঠিক আছে, 16 নাম্বারটা এমসিকিউর জন্য দেখবেন, তারপর 20 নাম্বারটা মানে ইম্পর্টেন্ট তালিকায় 20 নাম্বারটা। 20 নাম্বারটা আপনার প্রশ্নটা যেভাবে করে দেখছেন, ওটা কিন্তু এভাবে করে এক্স্যাক্টলি হুবহু ওভাবে করে কিন্তু আসে না। এখানে দেওয়া আছে কত? a টু দি পাওয়ার x ইকুয়াল 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3 দেওয়া আছে। তো আপনি তাহলে এটাকে কিভাবে করে সলভ করবেন? ঠিক আছে, এটা তাহলে কিভাবে করে সলভ করব বা সলভ করব বলছি, এটাকে আমরা কিভাবে করে এক্সপ্রেস করতে পারি? অন্য কোনো ভাবে যদি পরীক্ষায় আসে, দেখেন প্রশ্নটা হতে পারে 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 5। ঠিক আছে, 20 নাম্বার কোয়েশ্চেনটা মডিফাইড আকারে যেভাবে আসতে পারে, অথবা আসতে পারে আপনার 7 টু দি পাওয়ার x প্লাস 7 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 8। ঠিক আছে, প্রশ্নটা এভাবে করে আসতে পারে 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 6। এভাবে কোয়েশ্চেনটা আসতে পারে। তারপর আপনারা 21 নম্বর সৃজনশীলটা একটু দেখবেন। ঠিক আছে, আর এখান থেকে তেমন একটা কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেই। 21 নম্বর। এবার চলে আসেন 82 পেজে, পেজ 82, লগারিদম। ঠিক আছে, লগারিদম। এই লগারিদমের মধ্যে দেখেন আপনার ওই দ্রষ্টব্য যেটা দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আমি আপনাদেরকে একটু ইয়েতে দেখাই, স্ক্রিনটা উল্টো করে দেখাই। দেখেন এখানে দেখতে পাচ্ছেন কত নম্বর লাইন? এই প্যারা, এই প্যারা, এই প্যারা, এই যে এই জায়গা থেকে a টু দি পাওয়ার x ইকুয়াল n। ঠিক আছে, প্রশ্নে দেওয়া আছে কি a টু দি পাওয়ার x ইকুয়াল n। আপনাকে বলা হবে a টু দি পাওয়ার x ইকুয়াল n নিচে কোন শর্তে প্রযোজ্য? সেই শর্তটা হচ্ছে a গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল টু 1। ঠিক আছে, a টু দি পাওয়ার x ইকুয়াল n দেওয়া আছে। তো আপনাকে বলেছে a নট ইকুয়াল টু a গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল টু 1। ঠিক আছে, তারপর দেখেন এটার জন্য শর্ত যা, এটার জন্য কিন্তু শর্ত তাই। মানে x ইকুয়াল টু লগ a বেস n হলে, ঠিক আছে, লগ x ইকুয়াল টু লগ a বেস n হলে নিচের কোন শর্তে প্রযোজ্য? সেই শর্তটাও কিন্তু এটা, a গ্রেটার দেন 0। তার মানে এই বেস কখনোই নেগেটিভ হতে পারবে না। ঠিক আছে, যে কোনো একটা লগের বেস যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কখনোই নেগেটিভ হতে পারবে না। ঠিক আছে, তো a গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল টু 1, এটা 1 ও হতে পারবে না, বেসটা 1 থেকে বড় হতে হবে।
ঠিক আছে, সচরাচর আমরা এই বেসটাকে 10 হিসেবে ধরে কাজ করি, নাহলে ই হিসেবে ধরে কাজ করি। হায়ার ম্যাথে যেই লগের মান, লগের নিচে বেসটা ই আকারে ধরে কাজ করা হয়, তখন সেটাকে স্বাভাবিক লগারিদম বলে। আর এলএন দিয়ে কাজ করা হয়, সেটাকে লন বলেন বা এলএন বলেন, এটা দিয়ে কাজ করা হয়। আর যদি আপনার এই বেসটা, এখানে যে নিচের বেসটা মানে লগ এ বেস এন দেখতে পাচ্ছেন, তো এর মানটা সচরাচর 10 দিয়ে কাজ করা হয়, তখন এটাকে আমরা সাধারণ লগারিদম বলি। এটা আমরা 4.3 তে আলোচনা করব। ঠিক আছে, এই দুটোর জন্য শর্ত কিন্তু এটাই, a গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল টু 1। আচ্ছা, এবার চলে আসি আমরা লগারিদমের সূত্রাবলীতে চলে আসি। লগারিদমের সূত্রাবলী থেকে কি কি ইয়ে করব, মানে দেখব। আর আপনাদেরকে বলছি, কোনো কিছু যদি মিস করে ফেলেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলবেন যে বুঝি নাই বা মিস করেছি, এই টাইপের জিনিসগুলো। পারলে অডিও অন করে আমাকে প্রশ্ন করবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, মিউট অন করে আমাকে প্রশ্ন করতে পারবেন সরাসরি। আচ্ছা, এরপর দেখেন সূত্র 6, সূত্র 7, বিশেষ করে যে সূত্র 6টা আছে, 6 শর্তটা একটু দেখবেন যে লগ এ বেজ, এখানে সূত্র 6 এর মধ্যে কতে দেখেন দেওয়া আছে লগ এ বেজ 1 ইকুয়াল টু 0 নিচের কোন শর্তে প্রযোজ্য? শর্তটা হচ্ছে এ নট ইকুয়াল টু এ গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়াল টু 1। এই শর্তটা একটু দেখবেন। ঠিক আছে, যদি আপনাদের এটা টেস্ট পরীক্ষা হতো তাহলে বলতাম যে সূত্র 7, সূত্র 8, সূত্র 9 এগুলো প্রতিপাদন গুলো, সচরাচর আমরা প্রতিপাদন মানে সূত্রের প্রতিপাদন টেস্ট পরীক্ষার আগে করে আমরা সূত্রের প্রতিপাদন গুলো শেখাই, এগুলো আর এসএসসি স্পেশালে শেখাই না। ঠিক আছে, কিন্তু যদি তারপরেও আপনাদের প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি সূত্রগুলো প্রতিপাদন করে দেখাবো। এরপর চলে আসেন উদাহরণ 7। উদাহরণ 7 যেটা দেখতে পাচ্ছেন, উদাহরণ 7 দাগিয়ে রাখেন এমসিকিউ, পৃষ্ঠা পেজ 84। ঠিক আছে, পেজ 84। সেখানে উদাহরণ 7 এর ক এবং খ এগুলো এমসিকিউর জন্য বলে আসে। ঠিক আছে, এগুলো কখনো কখনো এমসিকিউ তেও আসে, আর এমসিকিউ তে কম, এগুলো আপনার জ্ঞানমূলকে বেশি আসে, মানে 2 নাম্বারের কোশ্চেনে বেশি আসে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন গুলো উদাহরণ 7। ঠিক আছে, আচ্ছা, আপনারা তো কেউ কোনো রেসপন্স করছেন না, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ডু ইউ হিয়ার মি হোয়াট আই সে? হ্যালো, শোনা আমার যাচ্ছে। কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। ঠিক আছে, তারপরে দেখেন উদাহরণ 8, উদাহরণ 9 এগুলো লাগবে না, উদাহরণ 10টা ইম্পর্টেন্ট। তবে 10 নাম্বারটা যেভাবে দেখছেন ওইভাবে আসে না। উদাহরণ 10 যেভাবে করে দেখছেন ওইভাবে আসে না। এই উদাহরণ 10টা বেশিরভাগ সময় মডিফাইড আকারেই আসে। ঠিক আছে, উদাহরণ 10 যেটা দেখতে পাচ্ছেন এটা একটু মডিফাইড আকারে আসে। তো আপনার টেস্ট পেপারে এটা এই কোশ্চেনটা বিশেষ করে যতভাবে মডিফাইড আকারে এসছে এটা আমি আপনাদেরকে করাবো, যতভাবে মডিফাইড আকারে এসছে। ঠিক আছে, তারপর আপনারা একটু 4.2 এ চলে যান। 4.2 এর মধ্যে যেগুলো দাগাবেন সেটা হচ্ছে 4.2 থেকে যেটা দাগাবেন সেটা হচ্ছে 4-এর খ, 4-এর গ, তারপর 5 নাম্বারটা। 4-এর খ, 4-এর গ, 5 নাম্বারটা, তারপর দাগাবেন 3-এর খ গ। আমি যেটা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে 3-এর খ, 3-এর গ, 4-এর খ, 4-এর গ এবং 5 নাম্বারটা। ঠিক আছে, তবে যেগুলো দিয়েছি এগুলো কিন্তু মডিফাইড আকারে আসবে, কোশ্চেন একদম হুবহু আগের মতো তুলে দেবে না, একদম হুবহু তুলে দিবে। ঠিক আছে, একটু চেঞ্জেস থাকবে সেখানে। আচ্ছা, এবার আপনাদেরকে বলি, আমি 4.3 হাতে ধরে করাবো আপনাদেরকে। 4.3 থেকে অবশ্যই একটা এমসিকিউ থাকবে। ঠিক আছে, 4.3 থেকে অবশ্যই একটা এমসিকিউ থাকবে, এটা আমি আপনাদেরকে আলাদা করে করাচ্ছি। কিন্তু আমাকে তার আগে বলেন 4.1-এ কার কোন ম্যাথটা করে দিতে হবে? 4.1-এ কোন ম্যাথটা আপনাদের করে দিতে হবে বা কোন ম্যাথে সমস্যা আছে এটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। 4.1-এ কোনো ম্যাথ করে দিতে হবে কিনা আমাকে কমেন্ট সেকশনে জানান অথবা স্পিকার অন করে বলেন। 4.1-এ রায়ান ভাই, রাফিজ ভাই,
মিশকাত আপা আপনারা জানান। মিশকাত আপা, আচ্ছা 4.1-এ মিশকাত আপার কি কোনো প্রবলেম আছে? মিশকাত আপা আমাকে কি শুনতে পাচ্ছেন? রাফিজ ভাই, মিশকাত আপা শুনতে পাচ্ছেন আমাকে? আপনাদের কি 4.1-এর কোনো ম্যাথে কোনো প্রবলেম আছে? আপনাদের রেসপন্স করতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে, এবার বলছি যে কি 4.2 স্পষ্ট করে শুনেন, 4.2-এ কারো কোনো প্রবলেম আছে কিনা। 4.2-এ কারো কোনো ম্যাথে প্রবলেম আছে কিনা। আপনাদের প্রবলেম না থাকলে তখন আমি টেস্ট পেপার সলিউশন করাবো। ওকে, রাফিজ ভাই বললো যে কোনো প্রবলেম নাই, বাকিরা একটু জানান। মিশকাত আপা কোনো প্রবলেম আছে? আচ্ছা 4.2-তেও কোনো প্রবলেম নাই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ মিশকাত আপা রেসপন্স করার জন্য। আমি আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম, মানে খুঁজছিলাম পাচ্ছিলাম না, কানেক্টেড হচ্ছিল না আপনার সাথে। আচ্ছা তাহলে আপনারা বলছেন যে 4.1 এবং 4.2-তে কোনো প্রবলেম নাই। আশা করি 4.3-তে কিছু প্রবলেম থাকতে পারে, কারণ 4.3টা সচরাচর করানো হয় না। তো 4.3 থেকে প্রথমে দেখেন, এখান থেকে কিন্তু একটা এমসিকিউ অবশ্যই আসবে। এমসিকিউটা কি কি আকারে আসতে পারে ওটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তবে তার আগে কিছু ইম্পর্টেন্ট জিনিস একটু বলে দেই। সেটা হচ্ছে লগারিদমিক পদ্ধতি, মানে পৃষ্ঠা 800 বলছি 87, পেজ 87-এ চলে আসেন। পেজ 87-এর মধ্যে আপনাদের মানে আলোচনার বাইরে কিছু এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলো একটু দাগিয়ে নেন। সেটা হচ্ছে আপনাদেরকে ওই যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ যেটা দেয়া আছে, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধটা, মানে এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ, ঠিক আছে, সেটা মানে কোনো একটা সংখ্যাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনাকে প্রকাশ করতে বলবে। যেমন ধরেন আপনাকে যে কোনো একটা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ দিল 0.00000, তারপর দিয়ে দিল ধরেন 37, ঠিক আছে, এরকম ধরনের করে দিয়ে দিয়েছে। এখন আপনাকে এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আপনি সংখ্যাটা লেখার পরে ইঞ্জিনিয়ারিং মোড আপনাদের ক্যালকুলেটর মধ্যে যে প্রথমে সংখ্যাটাকে তুলবেন, তোলার পরে আপনাদের ক্যালকুলেটর মধ্যে যে ইএনজি লেখাটা আছে ইঞ্জিনিয়ারিং মোড, ওটা আপনি প্রেস করলে বা ওই বাটনটা প্রেস করলেই আপনার সংখ্যাটা বৈজ্ঞানিক পদ্ধতিতে চলে আসবে। বা এখন ক্যালকুলেটর গুলোতে ব্যাপারটা বিল্ড ইন করে দেওয়া থাকে, মানে বড় ধরনের কোন একটা অকওয়ার্ড লেভেলের সংখ্যা দেখা হলে সেটা নিজে থেকেই বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা প্রকাশ করে দেয়। আপনি ইকুয়াল সংখ্যাটা চাপ দিলেই সাথে সাথে ওটা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ হয়ে যায়। আপনি প্রথমে সংখ্যাটা তুলবেন, তুলে ইকুয়াল চাপ দিলেই দেখবেন ওটা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ অটোমেটিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখেন একটা সব থেকে ইম্পর্টেন্ট এমসিকিউটা আপনাদেরকে বলছি, এটা দাগিয়ে নিন সুবিধার্থে। কাজ যেটা আছে পেজ 87-এর উপরে, মানে পেজ 87-এর ওখানে যে কাজটা আছে, কাজের ঠিক উপরের লাইনটা, সুবিধার্থে অনেক বড় সংখ্যাকে ছোট করার জন্য a × 10⁻n আকারে প্রকাশ করা যায়। দেখেছেন, a × 10⁻n আকারে প্রকাশ করা যায়, যেখানে 1 > a > 10, ঠিক আছে। a × 10⁻n আকারে প্রকাশ করা যায়, যেখানে a > a > 10, ঠিক আছে। এটা অনেকবার এই প্রশ্নটা এসছে। তো আপনাকে প্রশ্নটা করা হবে এভাবে, a × 10⁻n নিচের কোন শর্তে প্রযোজ্য। আপনি যদি শর্তটা ঠিকঠাক মতো মুখস্থ না করেন বা আপনার মনে না থাকে, এখানে 4টা অপশন দিবে, 4টা অপশনই আপনার কাছে খুব কনফিউজিং থাকে। কারণ আপনাকে দেয়া হবে a > 10 1 > a > 10 থাকবে, 1 > a > 10 থাকবে, 1 > a > 10 থাকবে, 1 > a > 10 থাকবে। তো 4টা অপশনে কনফিউজ করে দিবে আপনাকে। তো আপনি মনে রাখবেন প্রথমটাতে গ্রেটার ইকুয়াল হবে, পরেরটাতে ইকুয়াল হবে না।
ঠিক আছে, এভাবে করে মনে রাখবেন। ওকে, এবার আমরা তাহলে লগারিদমিক পদ্ধতিতে চলে আসি। লগারিদমিক যে পদ্ধতি আছে ওই পদ্ধতিটা দুই রকমের। তো এটা কে কোনটা আবিষ্কার করেছে দুটো পয়েন্টই একটু ভালো করে শিখবেন। এখান থেকে কখনো কোয়েশ্চেন আসেনি, আর সেজন্যই আসার সম্ভাবনাটা বেশি। বিশেষ করে চিটাগং বোর্ড প্রত্যেক বছর একটা কাজ করে থাকে, সেটা হচ্ছে তাদের প্রশ্নে কিছু একটা নতুন করার চেষ্টা করে, যেটা কিনা অন্য কোথাও বা কখনো কোনো বোর্ডে হয়নি, এরকম ধরনের কিছু দেওয়ার চেষ্টা করে। তাই মানে বোর্ড কখনো স্বাভাবিক বা সাধারণ লগারিদম থেকে কোশ্চেন করেনি, মানে কে কোনটা আবিষ্কার করেছে, ই এর মান কত, ঠিক আছে, কোন বিজ্ঞানী কত সালে জন্মাইছে কত সালে মারা গেছে, এই জিনিসগুলো দেয়া নাই। ঠিক আছে, তো সেজন্য বলে আমরা লগারিদমের পদ্ধতিগুলো একটু দেখি। এবার আমি মেইন আলোচনাটায় চলে আসি, সেটা হচ্ছে এখান থেকে যে প্রতিপাদ্য বিষয়টা সেটা আপনাদেরকে আমাকে একটু বলবেন স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমার খাতার স্ক্রিন কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? ঠিক আছে, যদি ব্লার করে ক্যামেরা তাহলে আমাকে বলবেন। ঠিক আছে, সচরাচর পেইড বা পেমেন্ট অ্যাপ গুলোতে মানে ক্যামেরা ব্লার করার সম্ভাবনাটা খুব কম থাকে। তারপরেও যদি আপনাদের ক্যামেরা ব্লার হয় সেটা আপনাদের মানে আপনাদের নেটওয়ার্কের সমস্যাটা বেশি, বিশেষ করে কিন্তু আপনাদের স্ক্রিনে যদি আমার ব্যান্ডউইথ লো দেখায় তাহলে আমার নেটওয়ার্কে হয়তো সমস্যা থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে 4.3 চ্যাপ্টার। আপনারা না বুঝলে আমাকে সাথে সাথে কোয়েশ্চেন করবেন কিন্তু, ঠিক আছে, আমাকে না বুঝলে কোয়েশ্চেন করবেন। দেখেন 4.3 তে আপনাদের দুই ক্যাটাগরির কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে আপনাকে নির্ণয় করতে বলবে যে কি কোনো একটা সংখ্যার পূর্ণক নির্ণয় করো, কখনো বলবে যে অংশক নির্ণয় করো। ঠিক আছে, তো অংশক কি জিনিস, পূর্ণক কি জিনিস। আপনি যে কোনো একটা সংখ্যা ক্যালকুলেটরে লগ দেওয়ার পরে প্রথমে আপনি ক্যালকুলেটরে লগ দেন। ঠিক আছে, আপনি প্রথমে ক্যালকুলেটরে লক প্রেস করেন, লক প্রেস করার পরে যে কোনো একটা সংখ্যা প্রেস করেন, ধরেন এরকম ধরনের একটা সংখ্যা লিখলেন। লক দেওয়ার পরে ধরেন ক্যালকুলেটর এরকম একটা সংখ্যা লিখলেন। তো ক্যালকুলেটর আপনাকে যে রেজাল্টটা বলবে, দেখবেন যে দশমিকের আগে একটা ঘর বলছে, দশমিকের পরে আরো কিছু ঘর বলছে। ঠিক আছে, দশমিকের আগের যে ঘরটা থাকবে সেটাকে বলা হয় পূর্ণক, আর দশমিকের পরে যে ঘরগুলো বলা হয় সেগুলোকে বলা হয় কি, অংশক। ঠিক আছে, তো আপনি বলতে পারেন যে এটা তো ক্যালকুলেটরেও আপনি কাজটা করতে পারেন, তাহলে আপনি আলাদা করে এখানে কি দেখাবেন। দেখেন ক্যালকুলেটরে কাজ করলেই শুধুমাত্র হবে না, এটা আপনার জ্ঞানমূলকীয় কোশ্চেনটা আসে। তো যে কোনো একটা সংখ্যার পূর্ণক নির্ণয় করো, এটা আপনাকে হাতে কলমে দেখাতে হতে পারে পরীক্ষায় যদি জ্ঞানমূলকের প্রশ্ন আসে। তখন সেটা একটা নির্দিষ্ট সূত্র মেনটেন করে হয়, আপনাদের বইয়ে সূত্রটা আছে, তো সেই সূত্র অনুসারে আপনাদের অঙ্কটা করতে হয় আর কি। তো এখন আমি আপনাদেরকে প্রথম অবস্থায় দেখাচ্ছি যে পূর্ণক কিভাবে করে নির্ণয় করবেন বা পূর্ণক কিভাবে নির্ণয় করা যায়। আমি আপনাদের জন্য 5টা সংখ্যা লিখছি এখানে। ঠিক আছে, আপনাদের জন্য এখানে কয়টা সংখ্যা লিখলাম আমি, 5টা। এবার আমি এই 5টা সংখ্যার আপনাদেরকে পূর্ণক নির্ণয় করে দেখাবো। ঠিক আছে, 5টা সংখ্যার পূর্ণক আমি আপনাদের নির্ণয় করে দেখাবো। তো এই ক্ষেত্রে দেখেন
প্রথমটাতে দেখতে পাচ্ছেন একটা জিনিস, যে প্রথমটাতে একটা ঘটনা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্রথমটাতে বলেন তো কি আপনারা কি কোনো দশমিক দেখতে পাচ্ছেন? প্রথম সংখ্যাটার পূর্ণক আমি নির্ণয় করছি। প্রথম সংখ্যাটা কি? 4357। 4357 বলেন তো 4357 এই সংখ্যাটার কি কোনো পূর্ণক কি আপনি দেখতে পাচ্ছেন? 4357 এই সংখ্যাটার কি কোনো পূর্ণক দেখতে পাচ্ছেন? 4357 এর? তো 4357 এর তো কোনো পূর্ণক দেখা যাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আপনি কাজটা কিভাবে করে করবেন? দেখেন, আপনি যে কাজটা করবেন 4357 এর যে কাজটা আপনি এখন করতে যাচ্ছেন, যদি কোনো দশমিক দেখা না যায়, এখানের মধ্যে কিন্তু কোনো দশমিক নাই। ঠিক আছে? দশমিক যদি দেখা না যায় তাহলে সূত্র হচ্ছে m-1। ঠিক আছে? সূত্র হচ্ছে m-1। এখানে m কি? m হলো দশমিক পূর্ববর্তী ডিজিট সংখ্যা। ঠিক আছে? দশমিক পূর্ববর্তী ডিজিট সংখ্যা সেটাই হচ্ছে কিন্তু কত? m-1। তো তাহলে এখন বলেন দশমিকের পূর্ববর্তী ডিজিট কটা? মানে দশমিকের আগে ডিজিট কটা? এগুলো তো সবই দশমিকের আগের ডিজিট। দশমিক যদি আমি দিইও তাহলে 0.00 দিতে পারি আমি এখানে। তো 0.00 এর আগের ডিজিট এরা না? তাহলে বলেন এখানে ডিজিট কয়টা? 1 টা 2 টা 3 টা 4 টা। তাহলে 4 টা হলে m এর মান কত হবে এখানে? 4 হবে। 4 - 1 = 3। ঠিক আছে? তাহলে প্রথম সংখ্যাটার পূর্ণক কত? 3 পেয়েছেন। এবার এই সংখ্যাটাতে আসেন। দেয়া আছে সংখ্যাটা 43.57। তাহলে বলেন তো পয়েন্টের আগের ডিজিট না এরা? পয়েন্টের আগে কয়টা ডিজিট দেখতে পাচ্ছেন? 2 টো। যদি পয়েন্টের আগের ডিজিট দেখা যায় তাহলে দশমিকের পরের অংশগুলো বাদ। আমরা হিসাব করব না। দশমিকের পরের অংশগুলো কিন্তু হিসাব করব না। দশমিকের আগে কটা ডিজিট দেখতে পাচ্ছি? 2 টো। একটা হচ্ছে 4 আরেকটা হচ্ছে 3। ঠিক আছে? তাহলে ডিজিট যেহেতু 2 টো দেখতে পাচ্ছি দশমিকের আগে, সেহেতু m এর মান কত হবে? 2। কারণ আমি বলেছিলাম আপনাকে দশমিকের পূর্ববর্তী ডিজিট সংখ্যা। দশমিকের পরের ডিজিট কিন্তু হিসাব করব না। দশমিকের আগে যে কয়েকটা ডিজিট দেখা যাচ্ছে সে কয়েকটা ডিজিটই হিসাব করব। এখানে ডিজিট দেখা যাচ্ছে 2 টো। একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 3। তাহলে ডিজিট 2 টা। 2 - 1 = হবে 1। এবার পরবর্তী অংশটাতে আসি। দেখেন পরবর্তী সংখ্যা যেটা সেটা হচ্ছে 0 পয়েন্ট কত দেওয়া আছে? 0.4357। 0.4357 বলেন দশমিকের আগে কি কোনো ডিজিট দেখা যাচ্ছে? এখানে দশমিকের আগে কোনো ডিজিট কি দেখা যাচ্ছে? অবশ্যই না। দশমিকের আগে তো কোনো ডিজিট দেখা যাচ্ছে না। তাহলে দশমিকের পরের অংশগুলো তারপরেও বাদ দেন। ডিজিট তো দেখা যাচ্ছে না, তার মানে ডিজিট হচ্ছে 0। কোনো ডিজিট দেখা যাচ্ছে না। তো সূত্র যদি আপনি m-1 টা ইউজ করেন তাহলে বলেন কোনো ডিজিট দেখা না যাওয়ার কারণে 0। 0 - 1। 0 - 1 মানে হচ্ছে -1। ঠিক আছে? তো এই -1 কে কখনো, কখনো চাইলে 1 বার আকারে লেখা যায়। মানে পরীক্ষার হলে যদি আপনি 1 এর উপর বার চিহ্নটা দেখতে পান তাহলে বুঝে যাবেন এটাকে 1 মাইনাস মানে -1 বোঝানো হচ্ছে। ঠিক আছে? পূর্ণকের মধ্যে আপনাকে যদি দেখেন যে এই প্রশ্নটা এলো, ঠিক আছে? সেইখানের আপনি তো অ্যান্সারটা তো বুঝতে পারছেন যে কি -1 হবে। কিন্তু প্রশ্নে -1 না দিয়ে আপনাকে দেয়া হলো ধরেন 1 বার দেয়া হলো। তো 1 বার কথাটার মানে কি? 1 বার কথাটার মানে কিন্তু -1। ঠিক আছে? পূর্ণকের ক্ষেত্রে শুধু। তো বুঝতে পারছেন জিনিসটা -1 মানে কোনো ডিজিট নাই। ডিজিট না থাকার কারণে সেটা হচ্ছে 0। 0 - 1 = -1। এবার আসেন এটাতে। দেখেন এই ধরনের জিনিসগুলো হচ্ছে একটু ডিফারেন্ট ক্যাটেগরি। কেন ডিফারেন্ট ক্যাটেগরি আমি আপনাকে বলি। এটা হচ্ছে 0.0 সিচুয়েশন। 0.0 সিচুয়েশনে পুরো ঘটনাটাই উল্টো হয়। দেখেন দশমিকের আগেও 0, দশমিকের পরেও 0 না? এগুলো হচ্ছে 0.0 সিচুয়েশন। মানে দশমিকের আগেও 0 দেখতে পাচ্ছি, দশমিকের পরেও 0 দেখতে পাচ্ছি। যদি দশমিকের আগে 0 যদি দশমিকের পরে 0 যদি দেখা যায়, তখন সেই ক্ষেত্রে সূত্র ইউজ হবে, মনে রাখবেন, তখন সেই ক্ষেত্রে সূত্র ইউজ হবে -k+1। ঠিক আছে? সূত্র ইউজ হবে -k+1। তাহলে এখানে কে জিনিসটা কি? কে হচ্ছে দশমিক পরবর্তী
ডিজিট সংখ্যা বা সরি দশমিক পরবর্তী শূন্যের সংখ্যা, ঠিক আছে? দশমিক পরবর্তী শূন্যের সংখ্যা এটাই হচ্ছে -k+1। দশমিকের পরে যতটা শূন্য দেখা যাবে ততটা শূন্যের সংখ্যাই হচ্ছে কে। সূত্র হচ্ছে -k+1। তাহলে এবার আসেন দশমিকের পর পর কটা শূন্য দেখা যায়। দশমিকের পর যদি এটা কখন খাটবে এই সূত্রটা, যখন 0.0 সিচুয়েশন থাকবে, দশমিকের আগেও 0 দশমিকের পরেও 0 থাকবে, তখনই একমাত্র এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়। তাহলে বলেন দশমিকের পরে আমি 0 কয়টা দেখতে পাচ্ছি? দশমিকের পরে এখানে দুটো 0 দেখতে পাচ্ছি, তাই না? তাহলে সূত্র হচ্ছে -k+1, কে মানে হচ্ছে এখানে 2। তাহলে 2+1 দ্যাট মিনস কতটা? -3। তাহলে বলেন এই -3 কে কিভাবে লেখা যায়? 3 বার আকারে লেখা যাবে না? -3 কে কিভাবে লেখা যায়? 3 বার আকারেও লেখা যেতে পারে। এবার বলেন এখানেও তো দশমিকের পর পর কটা শূন্য দেখতে পাচ্ছেন? দুটো শূন্য দেখতে পাচ্ছেন। তাহলে কি আমরা সূত্রে এইটা ইউজ করব? -k+1 ইউজ করব? না। কারণ -k+1 শুধুমাত্র 0.0 সিচুয়েশনের জন্য। দশমিকের পরে তো 0 দেখতে পাচ্ছি। কিন্তু দশমিকের আগে কি 0 দেখা যাচ্ছে? তো এটা তো দশমিকের আগে তো 0 না। এটা তো 0.0 সিচুয়েশন না। তাহলে সূত্র ইউজ হবে কোনটা? ওই m-1 সূত্রটা ইউজ হবে। ঠিক আছে? তো দশমিকের আগে যতটা ডিজিট, এই যে m-1 সূত্রটাতে কি ছিল? দশমিক পূর্ববর্তী ডিজিট সংখ্যা। দেখেন তাহলে দশমিকের আগে কয়টা ডিজিট দেখতে পাচ্ছেন? একটা, তাই না? দশমিকের আগে কয়টা ডিজিট? একটা ডিজিট দেখা যায়। তাহলে সূত্র হচ্ছে m-1, m এর মান হচ্ছে 1, 1 - 1 = 0। ঠিক আছে? সবাইকে একটু কমেন্ট সেকশনে জানাতে বলবো এই জিনিসটা সবাই প্রপারলি বুঝতে পেরেছেন পূর্ণকটা? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে একটু স্পিকার অন করে প্রশ্ন করতে পারেন আমাকে। স্পিকার অন করে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এখানে একটা কথা আপনাদেরকে বলতে হয়, সেটা হচ্ছে বিশেষ করে এই ক্ষেত্রে 0.00 মানে আমি বলেছি দশমিকের পরবর্তী, মানে দশমিকের ঠিক পরপর যে কটা শূন্য আপনি দেখতে পাবেন, দশমিকের পরপর যে কটা শূন্য আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে k এর মান। তাহলে কি এই ক্ষেত্রে কি আমি k এর মান কত হবে দেখি বলেন তো? আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন আমাকে। 0.0003700। দেখি বলেন তো এখানে k এর মান কত হবে? এই সংখ্যাটাতে k এর মান কত হবে? k মানে কিন্তু দশমিক পরবর্তী শূন্যের সংখ্যা। কেউ বলতে পারবেন? দশমিকের পরে এখানে আমরা কটা শূন্য কাউন্ট করব? তিনটা নাকি সাতটা ছয়টা কাউন্ট করবো? দেখেন, আমি বলে দিচ্ছি এখানে এই ধরনের কোয়েশ্চেন গুলো হচ্ছে কনফিউজিং কোয়েশ্চেন, মানে আপনাদের করার আগেই আমি জিনিসটা আপনাদেরকে বলে দিচ্ছি। মনে রাখবেন দশমিক পরবর্তী ইমিডিয়েট জিরো গুলো হিসাব করতে হবে। দশমিকের পরপর যতগুলো জিরোকে দেখতে পাচ্ছেন তাদেরকে হিসাব করতে হবে। যেই পূর্ণ সংখ্যা চলে আসলো পরবর্তী গুলো আর হিসাব করব না। ঠিক আছে? যখনই পূর্ণ সংখ্যা চলে এসেছে তারপরে 1,00,000 জিরো থাকলেও আমি সেটাকে হিসাব করব না। দশমিকের পরপর দশমিকের পরপর যে কটা জিরো আছে সেই কটা জিরোই হিসাব করতে হবে। বুঝতে পেরেছেন? এটা মনে রাখবেন। দশমিক আমি এখানে দশমিক পরবর্তী শূন্যের সংখ্যা বলতে যেটা বুঝাচ্ছি, দশমিকের পরপর যে কয়েকটা শূন্য আছে সেই কয়েকটা শূন্যই এপ্লাই করব। দশমিকের পরে যদি কোনো একটা কি দেখতে পাই, পূর্ণ সংখ্যা যদি দেখতে পাই তাহলে ওই পূর্ণ সংখ্যার পরের ডিজিটটা, মানে পরে যদি আর কোনো শূন্য থাকে সেটাকে আমরা কাউন্টের মধ্যে নিব না। ঠিক আছে? বুঝতে পেরেছি তো জিনিসটা? এবার আমি অংশক জিনিসটার কথা বলি। ঠিক আছে? অংশক জিনিসটার কথা বলি, আপনারা অংশক জিনিসটা কিভাবে করে বের করবেন। এই ৫টা সংখ্যারই আমি অংশক বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে যেখানে ৫টা সংখ্যা লিখেছি, এই ৫টা সংখ্যার অংশগুলো আমি আপনাদের বের করে দেখাচ্ছি।
ভাই আমি আপনাদেরকে ক্যালকুলেটরে আমার কাছে তো ক্যালকুলেটর নেই। আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো, আপনাদের সবার সামনে যাদের ক্যালকুলেটর আছে, আমাকে কেউ একজন লগ এই সংখ্যাগুলোর অংশ কিভাবে বের করে এটা একটু আমাকে একটু হেল্প করতে হবে। প্রথমে কারো হাতে যদি ক্যালকুলেটর থাকে, আপনারা ক্যালকুলেটর নেন, লক প্রেস করেন। প্রথমে ক্যালকুলেটর লক প্রেস করার পরে 8357 প্রেস করেন। লগ 8357 রেজাল্ট কত আসে আমাকে একটু জানান। লগ 8357 3.92 3.92, তাই না? দেখেন দশমিকের পরবর্তী অংশটাকে বলা হয় অংশ। একটু মনে রাখেন যে দশমিকের পরবর্তী অংশটাকে বলা হয় অংশ, ঠিক আছে? দশমিকের আগের অংশটাকে না, কিন্তু দশমিকের পরের অংশটা শুধুমাত্র হিসাব করবো অংশকে। তাই আপনি যেটা বলছেন 3 পয়েন্ট সামথিং, আমি এটা লিখছি 92 0 পয়েন্ট কত বলেন তো? আরো কয়েকটা বলতে হবে। 92 2 আরো 2 আরেকটা 2 হবে, তারপর আচ্ছা 0। 2 আচ্ছা যাই হোক, এটা দেখেন ওকে আর লাগবে না, 4টা ডিজিট মিনিমাম। তো দেখেন এটা হচ্ছে তাহলে অংশক। দশমিকের আগের অংশটা কিন্তু পূর্ণক, দশমিকের পরের অংশটা হচ্ছে অংশক, তাহলে এটাকেই আমরা অংশক বলবো, ঠিক আছে? এবার আসেন এই সংখ্যাটাতে, ক্যালকুলেটরে এটা একটু প্রেস করেন তো, লগ দিয়ে, লগ 43.57। इसका तू जाना जाना 3.63 3.639 3 পয়েন্ট, তো পয়েন্টের, হ্যাঁ পয়েন্টের পরের অংশটা হিসাব করব, আমাকে পয়েন্টের পরের অংশটা বলবেন শুধু। 639 পয়েন্টের পরের অংশটা বলেন। 639 639, 9 ওকে ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে, যদি প্রশ্ন আপনাকে এটা দেয় তাহলে এই অংশটাই হচ্ছে আপনার কি অংশক। এবার পরবর্তী অংশটাতে চলে আসেন, ক্যালকুলেটর এটা একটু প্রেস করেন, এটা রেজাল্টও একই আসবে। লগ দিয়ে 0.4357 প্রেস করেন। নেগেটিভ 0.3608 3608, আচ্ছা হ্যাঁ দেখেন এই যে আপনি নেগেটিভ একটা মানে কি নেগেটিভ একটা মান বলেছেন না, দেখেন হ্যাঁ, ওই নেগেটিভিটিটা হচ্ছে কার অংশ? পূর্ণকের অংশ, ঠিক আছে? পূর্ণাঙ্ক, হ্যাঁ দশমিকের আগে যারা যারা যেসব সংখ্যাগুলো আছে নেগেটিভটাও হচ্ছে পূর্ণকের অংশ, তো আমরা ওটা হিসাব করব না, আমরা জাস্ট দশমিকের পরের অংশটা হিসাব করব, অংশ, ঠিক আছে? আমরা এটা একটু পজ রাখি, আমরা লাস্টেরটা দেখেন, মাইনাসটা কিন্তু এই অংশকের সাথে হিসাব হবে না, ওটা পূর্ণকের সাথে হিসাব হবে মাইনাসটা। আমরা দশমিকের পরের অংশগুলোকে অংশ করব, ঠিক আছে? ক্যালকুলেটর দেখবেন আপনাকে যদি প্রশ্নের মধ্যে বলে যে 0.4357 এই সংখ্যাটির অংশক কত, আপনাকে যদি প্রশ্ন করা হয় 0.4357 এই সংখ্যাটির অংশক কত, তখন দেখবেন এরকম টাইপের সংখ্যাটা আপনার কোথায় পরীক্ষার অপশনে দেওয়া থাকবে, ওই অপশন থেকে জাস্ট দাগাবেন আপনি। এবার আমাকে লাস্টেরটা বলেন একটু। 0.6993 0.6993 0.6993, ওকে এনিওয়েজ, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার অংশক। আমি তাহলে মাঝখানে একটা করলাম না, সেটা হচ্ছে এটা 0.0043, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আপনাদের 0.0 সিচুয়েশন, মানে ওই যে 0.0 সিচুয়েশনটা ছিল, এই প্রশ্নটাতে 0.0 সিচুয়েশন পাচ্ছি আমরা। মনে রাখবেন এই 0.0 সিচুয়েশনে অংশক কিন্তু এতক্ষণ ধরে যেভাবে করে করলাম সেভাবে কিন্তু নির্ণয় করা হয় না। আপনি প্রথমে ক্যালকুলেটর দিয়ে এই লগ 0.0043টা একটু প্রেস করে আমাকে বলেন কত এসেছে। -2.3 0.004 -2.3 মাইনাস, আচ্ছা পয়েন্টের পরের অংশটা জাস্ট নিব আমি। 0.366 366 66 0.3 আর একটা আছে, 5 হবে 5 ওকে ঠিক আছে, ওকে আর লাগবে না। তাহলে দেখেন ক্যালকুলেটরে আপনি যদি লগ 0.0046 মানে 43 যদি প্রেস করেন, লগ দেওয়ার পরে এই সংখ্যাটা যদি প্রেস করেন, দেখবেন আপনি এরকম একটা রেজাল্ট পাবেন। আপনার পরীক্ষার হলে কিন্তু মানে আপনার প্রশ্নপত্রে আপনার কিন্তু এই মানটা দেয়া থাকবে, আপনার অপশনে, পরীক্ষার অপশনে কিন্তু এটা দেয়া থাকবে, তাই বলে এটা অ্যান্সার হবে না, একদম নির্ঘাত। যদি আপনার এটা আসে না, মানে এটার অংশক যদি বের করতে বলে, দেখবেন আপনার পরীক্ষা অপশনে এটাকে পাবেন আপনি,
কিন্তু এটা অ্যান্সার হবে না, আপনার এটাকে আবার 1 থেকে মাইনাস করতে হবে। 1 থেকে মাইনাস করেন এটাকে, 1 মাইনাস 0.3665 দেন। 0.6335 1 মাইনাস 6335 6335 6335 0.6335, ঠিক আছে, এটাই হচ্ছে তাহলে অ্যান্সার। 0.6335 এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছেন? তো শুধুমাত্র অংশকের ক্ষেত্রে ব্যাপারটা একটু চেঞ্জ হবে, মানে অংশকের ক্ষেত্রে 0.0 সিচুয়েশনে আপনি তাহলে কি শিখলেন, লক দেওয়ার পরে প্রথমে সংখ্যাটা প্রেস করবেন, প্রেস করার পরে আপনি এই মানটা পাবেন, যে মানটা পাবেন সেটা আবার 1 থেকে বাদ দিয়ে দিবেন, তাহলে সেটাই হচ্ছে আপনার কি অংশক। ঠিক আছে, ওকে। তাহলে আপনাদেরকে এই যে এখান থেকে মূলত মানে প্রত্যেক বছর পরীক্ষায় এমসিকিউতে এখান থেকে 30টা এমসিকিউ যেখানে থাকে, আপনি যদি অংশক পূর্ণক এই জিনিসটা ভালো মতো বুঝতে পারেন, তাহলে এখন থেকে আপনি এসএসসি পরীক্ষার 1 নাম্বার কিন্তু নিশ্চিত করে ফেলতে পারবেন জেনারেল ম্যাথে। বস এখান থেকে প্রশ্ন অবশ্যই করবে একটা এমসিকিউ। তো আপনাকে অংশক বা পূর্ণক নির্ণয় করতে দিবে, পূর্ণকটা বেশিরভাগ সময় আবার কিসে চলে আসে, মানে জ্ঞানমূলকেও চলে আসে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই সূত্র যেটা লিখে দিয়েছে ওই সূত্র দিয়েই ব্যাপারটাকে দেখাতে হবে। ঠিক আছে, আর অনুশীলনী 4.3 থেকে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। 4.3 নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, একটা ব্যাপার বলি, আপনারা এখানে 1 মিনিট দাঁড়ান। পার্টিসিপেন্টস আপনারা 2 জন আছেন, আমি আপনাদেরকে পেজটা খুলে রাখছি, আপনারা স্ক্রিনশট তো নিতে পারেন তাই না? আপনাদের যেহেতু মানে আমি সচরাচর আমার ব্যাচে বা যে কোনো জায়গায় আমি আমি নিতে যেসব পারবো জায়গাতে না। পড়াই বা যেসব জায়গায় আমার পার্সোনাল ব্যাচ আছে, আমি যেখানে যেখানে পড়াই সেসব জায়গাতে যেটা হয়, আমি ক্লাস করানোর পরে ছবি তুলে সেটা ওই গ্রুপে আপলোড করে দিই। যেহেতু আপনাদের এখানে গ্রুপ না হয়ে পার্সোনাল মিটিং আছে সবার কাছে, তো আপনাদেরকে এই ছবিগুলো প্রোভাইড করাটা পসিবল না। তো আপনারা এই ক্ষেত্রে একটু এটা করে নেন। স্যার আমি করতে পারছি না। আপনারা এই ক্ষেত্রে আমি স্ক্রিনশট করে নিতে পারবেন না এটা? না আমার কম্পিউটার তো সেজন্য। ও আচ্ছা, কম্পিউটার থাকলে তো স্ক্রিনশট করতে পারবেন। তাহলে কি করা যায়, এটা কিভাবে দিতে পারি? আচ্ছা, একটা কাজ করব আমি, সেটা হচ্ছে আমি খোকন ভাইকে তো চেনেন আপনারা, হ্যাঁ খোকন ভাইয়ের সাথে কি অ্যাড আছেন? আছে তো। খোকন ভাই, সাদেক ভাইয়ের সাথে আছে। তাহলে আমি, আচ্ছা ঠিক আছে, সাদেক ভাইয়ের সাথে আছেন, খোকন ভাইয়ের সাথে নাই? আসলে অনেকদিন হয়েছে তো আমি সব ভুলে গেছি কি এটা। আচ্ছা আচ্ছা, ওই রিকন ভাইয়ের সাথে কি অ্যাড আছেন? রিকন ভাই, থাকতে পারে থাকতে পারে। সুমন ভাই, আমি শিওর না, আসলে আমার দেখতে হবে, আসলে আমি অনেকদিন ঢুকি নাই তো আমি বলতে পারছি না। আচ্ছা সাদেক ভাইয়ের সাথে আছে এটা জানি না। আচ্ছা ঠিক আছে, যদি নেক্সট ক্লাসে হয়, আচ্ছা ঠিক আছে, আমি দেখি সাদেক ভাইকে যদি পাই, সাদেক ভাইকে এটা দিয়ে দিব, আর সাদেক ভাই আপনাকে পারলে দিয়ে দিতে পারে, অথবা আমার ফেসবুক আইডিটা লিখে নেন, প্রয়োজনে যদি প্রয়োজন হয় তাহলে ওখান থেকে নিয়ে নিতে পারবেন। আমাকে একটু নক করলে আমি দিয়ে দিব আপনাকে। আমার ফেসবুক আইডিটা আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা ওই আমার আইডিতে আমাকে একটু নক করলেই আমি ছবিগুলো তুলে আপনাদের দিয়ে দিব, প্রোভাইড করে দিব। হ্যাঁ, আমি সচরাচর ক্লাসে ওটা করা হয় না আর কি, মানে স্টুডেন্টরা আমার সাথে লিখে না, আমি লিখি, স্টুডেন্টরা দেখে, দেখার পরে ছবিটা মানে ক্লাসে এরপরে ছবি তুলে তাদেরকে প্র্যাকটিস করার জন্য আমি দিয়ে দিই। আচ্ছা, এবার তাহলে আমরা আজকে আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে অধ্যায় 5।
অধ্যায় 5 থেকে প্রথমে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো একটু নিয়ে নেন। এখান থেকে কি কি এমসিকিউ আসে, বেশ অনেকগুলো কিন্তু এমসিকিউ এখান থেকে আসে। প্রথমে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে ঘাত, সমীকরণের ঘাত, যেটা ঘাত সম্পর্কে একটু বলতে চাই। সেটা হচ্ছে মনে রাখবেন, একঘাতী সমীকরণ, দ্বিঘাতী সমীকরণ বা ত্রিঘাতী সমীকরণ এগুলো কি বুঝেন? একঘাতী সমীকরণ মানে কি? যেমন ধরেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এখানে এক্স এর পাওয়ারও 1, ওয়াই এর পাওয়ারও 1, দুজনের পাওয়ার 1 হওয়ার কারণে এগুলো হচ্ছে একঘাতী সমীকরণ। এখন একটা মিডল টার্ম আমি আপনাদেরকে বলছি যে এক্স স্কোয়ার মাইনাস 5x, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 একটা সমীকরণ আপনাকে দিয়ে দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন আপনাকে প্রশ্নের মধ্যে বললো যে কি এই সমীকরণটার মূল বা এই সমীকরণটা মূল কয়টি, তাহলে এই সমীকরণটার মূল হবে কয়টি? 2টি, ঠিক আছে, কারণ এটা দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার দেওয়া আছে, মানে একটা সমীকরণের মধ্যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার অনুসারে সেই সমীকরণটাকে ততঘাতী সমীকরণ বলে। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে কি এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0, তাহলে দেখেন এই সমীকরণটা সব থেকে বড় ঘাতটা কত? সব থেকে বড় ঘাতটা এখানে কত? কিউব, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। যত ঘাতী সমীকরণ হবে মূল পাওয়া যাবে ততটা। যদি এটা দ্বিঘাত সমীকরণ হয় তাহলে মূল পাবেন আপনি 3টা, যদি এটা ত্রিঘাত হলে মূল পাবেন 3টা, দ্বিঘাত হলে মূল পাবেন 2টা, চতুর্ঘাতী হলে মূল পাবেন কটা? 4টা, ঠিক আছে। কিন্তু আপনাকে এত সহজ প্রশ্ন দিবে না পরীক্ষায়। বিশেষ করে আমি কিছু একটা কোয়েশ্চেন আপনাকে দেখাই, তাহলে আপনাদের জিনিসটা আইডিয়ায় চলে আসবে যে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। দেখাচ্ছি, এই যে 17 নম্বর কোয়েশ্চেনটা দেখতে পেয়েছেন, আর এটা হচ্ছে পৃষ্ঠা 109 পৃষ্ঠা, এই যে এই কোয়েশ্চেনটা, এটা ডিরেক্ট আপনাকে প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়ার পরে বলবে 109 পৃষ্ঠা, দেখেন এই প্রশ্নটা ডিরেক্ট আপনাকে দিয়ে দেওয়ার পরে বলবে এই সমীকরণটির মূল কয়টি, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে আপনার দেখে মনে হচ্ছে যে কি এক্স এর উপর পাওয়ার 1, এখানেও এক্স এর উপর, চারদিক থেকে আমি এক্স এর উপর পাওয়ার 1 দেখছি, তাহলে মনে হয় এটা একঘাতী সমীকরণ হবে। আসলে কিন্তু সেটা না। আপনি অঙ্কটা পক্ষান্তর করে ক্যালকুলেশন করার সময় দেখবেন, যখন একটা ইকুয়েশন চলে আসবে তখন দেখবেন যে এক্স এর উপরে পাওয়ার স্কোয়ারও চলে আসছে, ঠিক আছে, এক্স এর মাথার উপর পাওয়ার স্কোয়ারও চলে আসছে বা কিউবও চলে আসতে পারে, যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক প্রথম অবস্থায় দেখে কখনো অ্যান্সার করাটা ঠিক না। এটা কয়েক লাইন করলে আপনি বুঝতে পারবেন যে এক্স এর পাওয়ার এখানে কত হতে পারে, বুঝতে পেরেছেন? মানে এটা যত ঘাতী সমীকরণ, কয়েক লাইন করার পরে এটা এক্স এর উপর পাওয়ার যত বেশি, সর্বোচ্চ যত পাওয়ার দেখতে পাবেন সেটাই হবে ওই সমীকরণটা, ততগুলো মূল পাওয়া যাবে সেটার, বুঝতে পেরেছেন? তো এটা একটা এমসিকিউ কোশ্চেন আসে, মানে কঠিন বলবো না, এক ধরনের এমসিকিউ কোশ্চেন এটা আসতে পারে। আরেকটা কোশ্চেন আসে অভেদ থেকে। কেউ কি আমাকে বলতে পারবেন যে কি আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন যে অভেদ আর সমীকরণের মধ্যে মেইন পার্থক্যটা কি? অভেদ আর সমীকরণের মধ্যে মেইন পার্থক্যটা কি? অভেদ কি জিনিস কেউ বলতে পারবেন? আচ্ছা, ব্যাপারটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। অভেদ জিনিসটা হচ্ছে আপনি যে বীজগাণিতিক যেসব অভেদ গুলো দেখতে পান, যেমন ধরেন a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, যেটা দেখতে পাচ্ছেন, বলেন সেখানে কি একটা ইকুয়াল টু দেখতে পাচ্ছেন না? a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, ঠিক আছে, এটা এক ধরনের মান দেখতে পাচ্ছি। আবার আরেক ধরনের সমীকরণ যদি আমি দেখতে পাই, সেখানের মধ্যে খেয়াল করেন, প্রশ্নের মধ্যে দেয়া আছে ধরেন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে দেখেন সেখানেও কিন্তু একটা ইকুয়াল দেওয়া আছে না? সেখানেও কি একটা ইকুয়াল দেওয়া আছে না? তো দেখেন a প্লাস বি হোল স্কোয়ার, ওখানেও কিন্তু একটা ইকুয়াল দেওয়া আছে, আবার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, সেখানেও কিন্তু একটা ইকুয়াল দেওয়া আছে, দুই জায়গাতেই কিন্তু ইকুয়াল দেওয়া আছে, ঠিক আছে। তো দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা কি? পার্থক্যটা হলো আপনি প্রথম সমীকরণটাতে
a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওখানে a এর মান এবং b এর মান ইচ্ছা মতো ধরতে পারবেন। ঠিক আছে, পৃথিবীর যে কোনো মান a, পৃথিবীর যে কোনো মান b এর জন্য আপনার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা বাম পক্ষ ডান পক্ষ মিলবে। কিন্তু আপনি যদি এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 এই সমীকরণটা যদি সলভ করেন তাহলে এক্স এর মান পাবেন দুটো, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2। কথাটার মানে কি, 3 যদি আপনি সমীকরণটাতে বসান তাহলেও মিলবে, 2 যদি বসান সেখানে তাও মিলবে। 2 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যার জন্য কখনোই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 এই সমীকরণটা 2 এবং 3 ছাড়া অন্য কোনো মানের জন্য সিদ্ধ হবে না। তার মানে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে না। বুঝতে পেরেছেন? তো সমীকরণের মধ্যে মান ফিক্সড কিছু মানের জন্য সমীকরণটা সিদ্ধ হয়, আর অভেদের মধ্যে যে কোনো মানের জন্য এটা কি হতে পারে, সিদ্ধ হতে পারে, সেই জন্যই সেটা হচ্ছে অভেদ। ঠিক আছে, তো আমি এতক্ষণ ধরে তাহলে অভেদ নিয়ে কথাবার্তা কেন বলছিলাম, কারণ এখান থেকে একটা কোয়েশ্চেন আসে যে নিচের কোনটি অভেদ। 2015 সাল, আজকে থেকে 5 বছর আগের কথা বলছি, তখন কোয়েশ্চেন আসতো যে নিচের কোনটি অভেদ। এরকম ধরনের কিছু সমীকরণের মাঝখানে দেখা যেত কোনায় কানায় চিপাই চাপাই একটা জায়গায় কি দেওয়া থাকতো, ওই বীজগাণিতিক একটা সূত্র দেওয়া থাকতো, ওই বীজগাণিতিক সূত্রটা অভেদ হয়ে যেত। কিন্তু এখন আর সেভাবে আসে না, এত সহজ করে আসে না। ঠিক আছে, আপনাকে প্রশ্নটা যদি এভাবে করে তখন আপনি হয়তো আটকে যেতে বাধ্য হবেন। দেখেন, আপনাকে যদি প্রশ্নটা এটা করা হয় যে 4x ইকুয়াল টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এটা অভেদ নাকি সমীকরণ, কোনটি? এটা অভেদ নাকি সমীকরণ? তো স্বাভাবিকভাবে দেখতে এটা কিন্তু সমীকরণ লাগছে। এটা অভেদ স্যার, ঠিক আছে, সূত্র স্যার। ঠিক আছে, এটা স্বাভাবিক অবস্থায় দেখতে সমীকরণ লাগছে, কিন্তু এটা যদি আমি অভেদের ইয়েতে ফেলি, মানে অভেদের ক্যাটাগরিতে ফেলি, তাহলে দেখেন এটা কিন্তু 4ab এর সূত্র, যেটা কিনা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, কখনো কখনো তো জিনিসটা এভাবেও দেওয়া থাকে যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু দেওয়া থাকে এভাবে যে এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার বাই 2। এটা অভেদ নাকি সমীকরণ? ঠিক আছে, এভাবে প্রশ্নটা দেওয়া থাকে, এটাও কিন্তু আপনার কি অভেদ, এই জিনিসটাও কিন্তু আপনার অভেদ। কারণ আপনার থেকে মনে আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস, সরি এটা প্লাস হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন আপনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু করেন, ব্যাপারটা এরকম ধরনের দাঁড়াচ্ছে না, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। বুঝতে পারছেন ঘটনাটা কোথায়? তো এখান থেকে আপনাদেরকে ওই যে মানে যদি অভেদ বা সূত্র সরাসরি এভাবে নাও দেয়া থাকে, এইভাবে কিন্তু ছদ্মবেশ আকারে ডিসগাইজ করে কিন্তু ব্যাপারটা দেয়া থাকতে পারে, তখন সেই ক্ষেত্রে ব্যাপারটাকে বুঝতে হবে যে কোনটা অভেদ কোনটা সমীকরণ। আচ্ছা, আমাদের এগুলো পার করে যদি আসি তাহলে আমাদের মেইন অঙ্কে চলে আসি, সেটা হচ্ছে পেজ দাগাবেন একটু। ঠিক আছে, মানে পরীক্ষা করার জন্য বলে বলছি। 97 এর মধ্যে কাজ প্রথমটা যেটা দেখতে পাচ্ছি সেই কাজটা, পেজ 97 কাজ, কাজ যেটা দেখতে পাচ্ছেন কাজটা অবশ্যই দাগাবেন। তারপর দাগাবেন আপনারা উদাহরণ, মানে 98-এ চলে আসবেন। 98-এর মধ্যে যেটা যেটা লাগবে সেটা হচ্ছে উদাহরণ, উদাহরণ 6 লাগবে। তারপর 99-এ চলে আসেন। 99-এর মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে খ, ঠিক আছে, এবং গ, খ এবং গ লাগবে কাজের। এবার আপনি 5.1 এক্সারসাইজে চলে আসেন। এক্সারসাইজ, আপনারা এক্সারসাইজে চলে আসেন। এক্সারসাইজের মধ্যে যেটা যেটা লাগবে সেটা হচ্ছে 3 নাম্বারটা লাগবে, 5 নাম্বারটা লাগবে, 3 লাগবে, 5 লাগবে, 6 লাগবে। ঠিক আছে, তারপর 14 লাগবে। তারপর প্রশ্নের অঙ্কগুলো থেকে যেটা লাগবে, দেখেন প্রশ্নের অঙ্ক থেকে যেটা লাগবে সেটা হচ্ছে 17 নাম্বারটা লাগবে। ঠিক আছে, 17 লাগবে, 19 লাগবে, 21, 22 লাগবে, আর 23 নাম্বারটা মিনিমাম, মিনিমাম ক্যাটাগরি। এগুলো হচ্ছে 5.1 এর জন্য। আর 5.2 থেকে যেটা যেটা নিবেন উদাহরণ 11, 5.2 থেকে যেটা যেটা নিবেন উদাহরণ 11,
উদাহরণ 10 দাগাবেন কার জন্য? এমসিকিউর জন্য। উদাহরণ 10, ঠিক আছে। এক্সাম্পল 10 এটা নিবেন কিসের জন্য? এক্সাম্পল 10 নিবেন আপনার ওই এমসিকিউর জন্য। উদাহরণ 11 সিকিউর জন্য নিবেন। তারপর উদাহরণ 14, তারপর কাজ যেটা দেখতে পাচ্ছেন কাজের খ নাম্বারটা, ঠিক আছে। তারপর মেইন অঙ্কে চলে আসেন। মেইন অঙ্কে যেটা যেটা লাগবে সেটা বলছি। 15 নাম্বারটা লাগবে, 16 নাম্বারটা লাগবে, 17 নাম্বারটা লাগবে, 20 নাম্বারটা লাগবে, 22 নাম্বারটা লাগবে, ঠিক আছে। তারপর লাগবে 24 নাম্বারটা, ঠিক আছে। তারপর 27 নাম্বারটা দেখলেই হবে, আর লাগবে না, আর বাকিগুলো লাগবে না। এবার আমি আপনাদেরকে বলছি যে 5.1 থেকে যা ইম্পর্টেন্ট দেয়ার এমসিকিউ 32, দেয়ার দিয়ে 33 দিয়েছি আসবে? এগুলো সৃজনশীল। 32, 33 না, ওগুলো সৃজনশীল না। না না না, এগুলো কখনোই আসবে না, কারণ এগুলো কোনো আচ্ছা। সৃজনশীল ফরম্যাটে ফেলা যাবে না। আচ্ছা, এবার আমাকে বলেন 5.1 থেকে কোনটা দাগিয়ে দিতে হবে, বা 5.1 থেকে বলেন কোনটা করিয়ে দিতে হবে। আচ্ছা, আপনি মুসলিম ভাইয়ের না ভাই? জি হ্যাঁ। মুস্তফা ভাই, হ্যাঁ হ্যাঁ আমি আপনি কি কামরানকে চিনেন? কামরান, মুহাইমিন, হ্যাঁ চিনি। হাসান কামরান। হ্যাঁ চিনি। তারপর শাহিনুল আহমেদ পাভেল। না, ওরা মেবি ডে শিফট। তারপর রায়হান। একটু শর্ট করে, মেবি চশমা পরে। একটু হালকা গোল গাল, মোটা সোটা। রায়হান চৌধুরী না ওর নাম? হ্যাঁ, হতে পারে, চিনি তাহলে, মেবি। ফ্রেন্ড। এরা সবাই আমার স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাকে বলেন যে লাস্ট এখান থেকে কোন ম্যাথটা করিয়ে দিতে হবে? 5.1 নাম্বারটা। থেকে কোন অঙ্কটা লাগবে আমাকে বলেন। 19 নাম্বার। 5.1 এর মানে একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ওই অঙ্কটা? হ্যাঁ তাই। আচ্ছা ঠিক আছে। আর আমার এটাই লাগবে, পার্সেন্টেজ। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। আর মিশকাত আপা, মিশকাতুল জান্নাত, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মিশকাতুল জান্নাত, শুনতে পাচ্ছেন আমার কথা? আপনার কোনো আর আপনার কি কি সমস্যা আছে 5.1 এ? আপনার 5.1 এ কোনো প্রবলেম আছে? আপনি চাইলে কমেন্ট সেকশনে লিখতে পারেন। আপনার কথাবার্তা না শুনতে পাচ্ছি না আমি। আপনি চাইলে কমেন্ট সেকশনে লিখতে পারেন। আচ্ছা, আমরা তাহলে 19 নাম্বার প্রশ্নটা আপনাদেরকে একটু বলি, মানে বলে বুঝাই ফার্স্টে, তারপরে না হয় খাতায় করব। একটু দাঁড়ান। মিশকাত আপা, আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে স্যার। কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার আচ্ছা, আছে। 23 আর 19। ওকে ঠিক আছে, আমি এই দুটো অঙ্ক করে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, 19 নাম্বার অঙ্কটা একটু দেখেন যে আপনাদেরকে প্রশ্নে কি বলেছে। একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ধরেন সাপোজ আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ঠিক আছে। মানে ক্ষুদ্র ব্যবসায়ী মানে হচ্ছে ছোটখাটো পুঁজি নিয়ে, ছোটখাটো ক্যাপিটাল নিয়ে আপনি ব্যবসা করেন আর কি। তো আপনার কাছে 5,600 টাকা আছে। আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী,
ও আপনার কাছে 5,600 টাকা আছে। এখন আপনি এই 5,600 টাকা দিয়ে বিজনেস করতে চান, ঠিক আছে? তো আপনার কাছে দুটো বিজনেসের অপশন খোলা আছে। কটা বিজনেস? দুটো বিজনেসের আপনার কাছে অপশন খোলা আছে। একটা বিজনেস বলে আপনি আমার বিজনেসে টাকাটা রাখেন। একটা বিজনেস বলছে আপনাকে যে আপনি আমার বিজনেসে টাকাটা রাখেন, ঠিক আছে? আমি আপনাকে প্রতি 100 টাকায় 5 টাকা করে লাভ দিব। প্রতি 100 টাকায় 5 টাকা করে লাভ দিবে সে, প্রফিট দিবে। আরেকটা বিজনেস বলছে আপনি আমার বিজনেসে টাকাগুলো রাখেন, আমি আপনাকে প্রতি 100 টাকায় 4 টাকা করে লাভ দিব, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে আপনি এটাই মনে করতে পারেন যে আপনি সবগুলো টাকা 5 টাকা, 100 টাকায় 5 টাকা যেটাতে লাভ দিবে সেই বিজনেসেই আপনি টাকাগুলো রেখে দিবেন হয়তো। কারণ ওইখানে লাভ বেশি দিচ্ছে, আপনি ওইখানে টাকা খাটাবেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ব্যবসার মধ্যে কিন্তু লাভ লস বলে একটা ব্যাপার আছে। যে বিজনেসে টাকা 5% বিজনেসের টাকাতে তো লস খেতে পারেন, লস খেলে তো আপনার টাকা চলে যাবে। তো আপনি এখানে একটা বুদ্ধি খাটালেন। আপনি আপনার এই 5,600 টাকাটা একটা নির্দিষ্ট অংশে ভাগ করেছেন। আমি জানি না আপনি কত টাকায় ভাগ করেছিলেন। এই 5,600 টাকা যে টাকাটা ছিল আপনার কাছে, সেই টাকাটা আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ভাগ করেছেন। ভাগ করে একটা অ্যামাউন্ট রেখেছেন কোথায়? 100 টাকায় 5 টাকা লাভ দিবে সেই বিজনেসটাতে। আরেকটা অ্যামাউন্ট রেখেছেন কোথায়? 100 টাকায় 4 টাকা লাভ দিবে ওই বিজনেসটাতে। ঠিক আছে? 1 বছর রান করলো। 1 বছর যাওয়ার পরে দুটো বিজনেস থেকে লাভ, দুটো বিজনেস থেকে প্রফিট আপনার কাছে এলো। আপনি দুটো বিজনেসের লাভ একত্র করার পরে দেখলেন যে 256 টাকা লাভ হয়েছে আপনার। দুটো বিজনেস থেকে টোটাল 256 টাকা লাভ হয়েছে। এখন প্রশ্নটা করা হয়েছে যে আপনি তো ওই যে 5,600 টাকাটাকে একটা নির্দিষ্ট অংশে ভাগ করেছেন, তাই না? কত টাকা আপনি 100 টাকায় 5 টাকা বিজনেসটাতে রেখেছেন? আমার কথাটা কি ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন তো? দুজনেই আমার কথাটা ঠিকঠাক বুঝতে পেরেছেন তো? মানে প্রশ্নটা কি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এবার তাহলে এইসব এইসব অঙ্কগুলোতে দুটো করে পোরশন থাকে। প্রত্যেকটা এখানে যতগুলো অঙ্ক আছে সবাই, প্রত্যেকটা অঙ্ক কিন্তু দুটো পোরশন মেইনটেইন করে চলে। ঠিক আছে? আপনার থেকে প্রশ্ন পড়ে বুঝতে হবে এখানে পোরশন দুইটা কি। একটা পোরশনকে আপনি এক্স ধরবেন, আরেকটা পোরশনকে সেটার মাধ্যমে প্রকাশ করবেন। প্রত্যেকটা অঙ্কের রুলস কিন্তু সেম। দেখেন, সেটা হচ্ছে আপনি এখানে এখানে কিন্তু পোরশন দুইটা। এই ম্যাথটার 19 নাম্বার ম্যাথটার পোরশন হচ্ছে দুইটা। একটা পোরশন হচ্ছে আপনি যেই টাকাটা কি করেছেন, একটা হচ্ছে আপনার বিনিয়োগকৃত মূলধন, মানে বিনিয়োগ যত টাকা আপনি বিনিয়োগ করেছিলেন সেটা একটা পোরশন। আরেকটা পোরশন হচ্ছে সেই বিনিয়োগকৃত মূলধন থেকে প্রাপ্ত টাকা, মানে প্রাপ্ত লাভ। ঠিক আছে? আমি আবার বলছি, এই ম্যাথের মধ্যে পোরশন কয়টা? দুইটা। একটা পোরশন হচ্ছে বিনিয়োগকৃত মূলধন, তার মানে আপনি যত টাকা ইনভেস্ট করেছিলেন সেটা হচ্ছে একটা পোরশন। আর সেই ইনভেস্ট করা টাকা থেকে যে প্রফিটটা আপনি আপনার কাছে পেয়েছেন সেটা হচ্ছে ম্যাথের আরেকটা পোরশন। আপনাকে দুটো পোরশনের মধ্যে যে কোনো একটা পোরশনকে এক্স ধরতে হবে, ধরার পরে সেটাকে সেকেন্ড পোরশনটাতে কম্পেয়ার করতে হবে বা নিয়ে যেতে হবে। আপনি তো বলেছি দুটো পোরশন, তাহলে একটা পোরশনকে আপনি এক্স ধরে নিতে, আপনি বিনিয়োগকৃত মূলধনটাকে এক্স ধরেন। তাহলে বিনিয়োগকৃত মূলধনকে যদি এক্স ধরেন তাহলে সেটাকে আপনার কোথায় নিয়ে যেতে হবে? প্রফিটে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। ঠিক আছে? তাহলে আমি ম্যাথটা স্টার্ট করি। দেখেন কিভাবে করে কাজটা করতে পারি। সেটা হচ্ছে, মনে করি এটা কত নাম্বার 5.1 এর 19 নাম্বার ম্যাথটা। ঠিক আছে? মিশকাত আপা, আপনি কোন স্কুলের জানি? একটু কমেন্ট সেকশনে লিখবেন আপনি কোন স্কুলের। আমি বলেছি কিন্তু বিনিয়োগকৃত মূলধনকে এক্স ধরতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখছি মনে করি। ঠিক আছে? 5% লাভে বিনিয়োগকৃত মূলধন হচ্ছে এক্স টাকা। তাহলে সুতরাং আমরা 4% লাভের অংশটাতে চলে আসি।
তাহলে 4% লাভে বিনিয়োগকৃত মূলধনটা তাহলে কত হবে? দেখেন, আপনি কিন্তু টোটাল আপনার কাছে ছিল 5,600 টাকা, ঠিক আছে? ওই 5,600 টাকা থেকে আপনি X টাকা বাদ দিচ্ছেন, কারণ 5% লাভের বিজনেসটাতে যদি X টাকা বিনিয়োগ করেন, আচ্ছা, থ্যাংক ইউ মিশকাত আপা। 100 টাকায় সরি 5%-এর যে বিজনেসটা ছিল ওই বিজনেসের মধ্যে যদি আপনি X টাকা রাখেন, ঠিক আছে, তাহলে 4% লাভের বিজনেসটাতে আপনি কত টাকা রাখবেন? ওই 5,600 টাকা থেকে X টাকা বাদ দিলে যত টাকা থাকে সেটাই তো আপনি 4% লাভের বিজনেসটাতে বিনিয়োগ করবেন, তাই না? এবার তো বিনিয়োগকৃত মূলধনকে X ধরে ফেলছি। দেখেন, আপনাকে ম্যাথের দুটো পোর্শন বলেছিলাম, একটা হচ্ছে বিনিয়োগকৃত মূলধন আর একটা হচ্ছে প্রাপ্ত লাভ। তাহলে দেখেন, আপনি কিন্তু বিনিয়োগকৃত মূলধনকে X ধরে ফেলছেন। এবার আপনার কাজটা হচ্ছে এগুলোকে লাভে কনভার্ট করা, ঠিক আছে? দেখেন কিভাবে লাভে কনভার্ট করছি। 5% লাভে কথাটার মানে কি? 5% লাভে কথাটার মানে কি দাঁড়ায়? সেটা হচ্ছে 100 টাকায় লাভ হয় কত টাকা? 5 টাকা, ঠিক আছে? তাহলে 1 টাকায় লাভ হয় কয় টাকা? 5/100 টাকা, ঠিক আছে? তাহলে X টাকায় কত টাকা লাভ হচ্ছে? কারণ আপনি 5% বিনিয়োগকৃত মূলধন মানে কি 5% লাভে X টাকা বিনিয়োগ করেছিলেন। তাহলে দেখেন X টাকায় লাভ হয় 5x/100 টাকা, ঠিক আছে? এটা। এবার আমরা 4% লাভের বিজনেসটাতে আসি। 4% লাভের বিজনেসটাতে আসি। দেখেন, 100 টাকায় 4% লাভ কথাটার মানে কি? 100 টাকায় লাভ হচ্ছে, লাভ হয় 4 টাকা, কেমন? তাহলে 1 টাকায় কত টাকা লাভ হচ্ছে? 4/100 টাকা, তাই তো? এটাই তো লাভ হচ্ছে। তাহলে এবার দেখবো যে এই যে এত দেওয়া আছে, এত টাকায় কত টাকা লাভ হচ্ছে? এত টাকায় লাভ হচ্ছে এই টাকাটা, ঠিক আছে? এখন প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটাও কিন্তু আমার লাভ, প্রফিট, ওই X% লাভের বিজনেসটাতে, মানে সরি X% লাভ বলছি, X টাকা যে বিনিয়োগ করেছিলাম বিজনেসটাতে, 1 বছর পরে মানে ওই 5% লাভের বিজনেসটা আমাকে এত টাকা লাভ দিয়েছে, আর 4% লাভের বিজনেসটা আমাকে এত টাকা লাভ দিয়েছে। এখন আমি এই দুটো লাভ একত্র করার পরে 5x/100 আর এই টাকাটা, এই দুটো টাকা একত্র করার পরে, ঠিক আছে, এই দুটো টাকা একত্র করার পরে আমি কত টাকা পাচ্ছি? টোটাল 256 টাকা পাচ্ছি, ঠিক আছে? এবার এখান থেকেই ম্যাথটা স্টার্ট করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে লসাগু নিই 100, তাহলে এখানে কত হবে? 5x। এটা গুণ করলে কত হচ্ছে? 0 0 4 4 6 24, হাত আছে 2, এটা মাইনাস 4x ইকুয়াল টু এটা। তাহলে এখন দেখেন, আপনি 4x থেকে এটা বাদ দেন, তাহলে x প্লাস আপনি কত পাচ্ছেন? এটা, কেমন? এখন এটা গুণ করেন, 256 সাথে 100 যদি গুণ করি তাহলে এখানে দুটো শূন্য থাকে, বা x ইকুয়াল এটা থেকে এটা বাদ দিব। তাহলে দেখেন ফাইনালি আপনি x এর মান কত পাবেন? 0 পাচ্ছেন, 0 পাচ্ছেন, এখানে পাবেন 2, আর এত টাকা, ঠিক আছে? মানে আপনি 5% লাভের বিজনেসটাতে এত টাকা বিনিয়োগ করেছিলেন। 5% লাভের বিজনেসটাতে আপনি এত টাকা বিনিয়োগ করেছিলেন, ঠিক আছে? আম, আপনার দুজন কি এটা বুঝতে পেরেছেন? আমাকে একটু জানান। হ্যাঁ, পেরেছি। আপনাদের লিখতে হবে না, আপনাদেরকে তো আমি দিয়ে দিয়েছি, তাই না? ফেসবুকে তো এটা দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট আমাকে যে কোনো আইডি থেকে আপনি শুধুমাত্র এতটুকু লিখলে হবে, আমি সায়েন্স পয়েন্টের স্টুডেন্ট, এতটুকু লিখলে হবে, আমি আপনাদেরকে করে পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে মিশকাত আপা, আপনাকে করে দিচ্ছি আমি 17 নাম্বারটা। আমাকে এগুলোর ছবিগুলোর জন্য বলে আমাকে ইয়েতে বলবেন, ফেসবুকে একটু নক করবেন, নক করলে হবে, ঠিক আছে? এবার দেখেন পরবর্তী ম্যাথটা, সেটা হচ্ছে 17 নাম্বারটা। দেখেন 17 নাম্বারে আমাদেরকে প্রশ্নে কি বলেছে?
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 17 নম্বরটা বলছি। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি আপনাকে বলেছে কত 9। যদি অঙ্ক দুইটি স্থান বিনিময় করে, ঠিক আছে, তাহলে কত, তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। তাহলে সংখ্যাটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নের মধ্যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা বলেছে না, যার কথাটার মানে কি এমন একটা সংখ্যা যে সংখ্যাটার মধ্যে ডিজিট কয়টা, দুইটা, দুই ডিজিট বিশিষ্ট আপনাকে একটা সংখ্যা এখন কি করতে হবে, লিখতে হবে, ঠিক আছে। তো আমি দুই ডিজিটের ব্যাপারটা আপনাদেরকে একটু বলতে চাই এবং তার সাথে এটাও বলবো যে কি একটা সংখ্যা কিভাবে গঠিত হয়, ঠিক আছে, এই জিনিসটা শিখিয়ে দিচ্ছি। ধরেন আপনার এখানে কোয়েশ্চেনটা এভাবে করে দেয়া আছে। ধরেন আপনাকে কোয়েশ্চেনটা দেওয়া আছে, আমি তো জানি না এটার অ্যান্সার কত, আমি ধরেন 45 ধরি না প্রথমে। বলেন তো 45 এই সংখ্যাটা অঙ্কদ্বয়ের সমষ্টি কিন্তু কত, 9। 4 এবং 5 যোগ করলে কিন্তু 9 আসে। আর এখানের মধ্যে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, ঠিক আছে। তো আসলে 45 সংখ্যাটা কিভাবে গঠিত হয়েছে, ওই যে ছোটবেলায় ক্লাস 2 তে ফিরে যাব আমরা, ক্লাস 2 তে স্থানীয় মানের অঙ্ক করতাম, মনে আছে? 5 এর স্থানীয় মান 5 একক সমান 5 গুণ 1 সমান 5, ঠিক আছে। তারপর কি লিখতাম, 4 এর স্থানীয় মান 4 দশক, তার মানে কি 4 গুণ 10 সমান কত, 40, ঠিক আছে। এবার 5 এবং 40 যোগ করে আপনারা কত পেতেন, 45 পেতেন। দেখেছেন 45 সংখ্যাটা কিভাবে গঠিত হয়, একক স্থানীয় অঙ্কের সাথে আমাদের 1 গুণ করতে হবে, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে তাদের যোগ করে দিলেই আমি সেই সংখ্যাটাকে পাবো, ঠিক আছে। এটা হচ্ছে সংখ্যা গঠন করার সিস্টেম, ঠিক আছে। তো আমাদেরকে এরকম ধরনের একটা সংখ্যা বলেছে যে সংখ্যাটা ডিজিট আছে কয়টা, দুইটা, এবং তাদের মধ্যে একটা সংখ্যার ডিজিট গুলোর মধ্যে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে। ডিজিট গুলোর মধ্যে সম্পর্কটা কি, অঙ্কদ্বয় যোগ করলে আমি কত পাবো, অঙ্কদ্বয় যোগ করলে টোটাল কত পাচ্ছি আমরা, 9 পাচ্ছি। তো আমরা কিন্তু এখানে একক স্থানীয় অঙ্কটাও জানি না, দশক স্থানীয় অঙ্কটাও জানি না। তাহলে প্রথম লাইন অনুসারে আমরা একটু এটাকে সাজিয়ে নিই। দেখেন কাজটা কিভাবে করছি। মনে করি একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক ধরতে হবে ফার্স্টে। মনে করি একক স্থানীয় অঙ্কটা কত, তাহলে বলেন দশক স্থানীয় অঙ্কটা কত হবে। দশক স্থানীয় অঙ্কটাকে আমরা 10x দিব। দেখেন এরা যখন এই 5 এবং 4 এই সংখ্যাগুলো তখন যখন একটা সংখ্যা ইউজ হবে তখন তাদের সাথে 1 গুণ 10 গুণ এগুলো করবো, কিন্তু এরা তো এখনো পর্যন্ত অঙ্ক, এরা তো সংখ্যায় ব্যবহৃত হয় নাই, তাহলে আপনি এর সাথে 10 গুণ কেন করবেন, ঠিক আছে। প্রথম অবস্থায় এর সাথে 10 গুণ হবে না আমার থেকে, এটা একটা শুধুমাত্র এখন অঙ্কই, যেমন 3 4 5 6 এরকম একটা অঙ্ক, এরকম একটা অঙ্ক, এটা অঙ্ক দুটা মিলিয়ে তারপর সংখ্যা তৈরি করব। তাহলে বলেন দশক স্থানীয় অঙ্কটা তাহলে কত হবে, আপনি তো জানেন দুটো অঙ্ক সমষ্টি হচ্ছে 9, 9 থেকে এক্স বাদ যাবে, ঠিক আছে। 9 থেকে এক্স বাদ গেলে, কারণ অঙ্ক দুটা সমষ্টি হচ্ছে 9, একক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় দশক স্থানীয় অঙ্কটা কত হবে, 9 থেকে নিশ্চয়ই ওটা বাদ দিলে আর যত থাকে সেটাই হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। আপনারা কি দুজন বুঝতে পেরেছেন জিনিসটা, একটু কমেন্ট সেকশনে জানান এই জিনিসটা বুঝেছেন কিনা। মিশকাত আপা, মিশকাত আপা, মিশকাত আপা শুনতে পাচ্ছেন? ও আচ্ছা ঠিক আছে, ওকে। এবার তাহলে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক নির্ণয় করলাম। এখন দেখেন দুটো অঙ্কই কিন্তু আপনার হাতের নাগালে চলে এসছে, এবার আমি সংখ্যাটা নির্ণয় করতে পারবো। তাহলে সুতরাং সংখ্যাটি হবে কত, মনে রাখবেন ওই যে বললাম ফরম্যাটটা আপনাদেরকে শিখিয়ে দিলাম, সংখ্যা গঠন করার সিস্টেমটা হচ্ছে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ আর একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করতে হবে। তাহলে দেখেন দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এটা, এটার সাথে আমরা কত গুণ করলাম, 10 গুণ, আর একক স্থানীয় অঙ্কটার সাথে 1 গুণ, মানে এক্স এর সাথে 1 গুণ করলে এক্সই, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে হচ্ছে কত, 90, এটা হচ্ছে 10x প্লাস এক্স, দ্যাট মিনস 90 মাইনাস 9x, এটা হচ্ছে সংখ্যাটা, ঠিক আছে। এবার আমি পরবর্তী লাইনটা একটু পড়ে দেখবো যে পরবর্তী লাইনে আমাদেরকে প্রশ্নে কি বলেছে। পরবর্তী লাইনে বলেছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম।
কথাটার মানে কি দেখেন, আপনি যদি এই যে 45 যে সংখ্যাটা আছে সেটা যদি তার স্থান পরিবর্তন করে, মানে স্থান বিনিময় করে, তাহলে দেখেন সেটা কত হয়ে যাবে, 45টা 54 হয়ে যাবে না? ঠিক আছে, যদি তারা স্থান বিনিময় করে, মানে স্থান পাল্টাপাল্টি করে। তার মানে খেয়াল করেন, আগে 1-এর সাথে গুণ হতো 1 গুণ, এখন দেখেন, সরি 5-এর সাথে গুণ হতো 1 গুণ, স্থান পরিবর্তন করার ফলে এখন 5-এর সাথে গুণ হচ্ছে কত, 10। 4-এর সাথে আগে গুণ হতো 10, আর স্থান পরিবর্তন করার কারণে 4-এর সাথে এখন গুণ হচ্ছে 1। ঠিক আছে, তো এখন এদেরকে যোগ করেন, তখন আসে 54। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? স্থান বিনিময় করলে এই ঘটনাটাই ঘটবে, সেটা হচ্ছে আগে যার সাথে 1 গুণ হতো এখন তার সাথে 10 গুণ হচ্ছে, আর যার সাথে আগে 10 গুণ হতো তার সাথে এখন 1 গুণ হচ্ছে। ঠিক আছে, তো আমি তাহলে স্থান বিনিময়কৃত সংখ্যাটা লিখি। তাহলে লিখব অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে স্থান বিনিময়কৃত সংখ্যাটি হবে কত হবে, ওই যে এখন না বললাম একক স্থানীয় অঙ্ক যেটা x ছিল এখন তার সাথে হবে 10 গুণ। ঠিক আছে, আর দশক স্থানীয় অঙ্ক যার সাথে আগে এর আগের বারে 10 গুণ করেছিলাম তার সাথে এখন হবে 1 গুণ, ব্যাপারটা উল্টে যাবে আর কি। তাহলে 9 মাইনাস এক্স, দ্যাট মিনস এটার রেজাল্টটা হচ্ছে 9x প্লাস 9, রাইট? এটাই তো, ঠিক আছে, এটাই তো ঘটনা। এখন প্রশ্নে কি বলেছে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, কোন সংখ্যা পাওয়া যায়, 9x প্লাস এক্স পাওয়া যায়, 9x প্লাস 9 পাওয়া যায়। যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। তার মানে আগে যে সংখ্যাটা দেওয়া ছিল এই সংখ্যাটার 45 কম আছে। কার? 9x প্লাস 9 এর 45 কম আছে। যদি আপনি এটার সাথে আরো 45 যোগ করে দেন তাহলে আপনি আগের সংখ্যাটা, মানে প্রদত্ত সংখ্যাটা পেয়ে যাবেন। ব্যাপারটা এরকম না? আমি আবার বলছি, আমাকে বলেছ অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যাবে, 9x প্লাস 9 পেয়েছি, সেটা 45 কম আছে। কার থেকে? প্রদত্ত সংখ্যা থেকে 45 কম আছে। কার? 9x প্লাস 9 এর 45 কম আছে। তাহলে আমি কি লিখতে পারি না এখন যে শর্ত মতে 90 মাইনাস 9x সমান 9x প্লাস 9 প্লাস 45। তাহলে এখন আমি ক্যালকুলেশন করি, 90টা লিখি, এগুলোকে সমান চিহ্নের বামে নিয়ে আসি, আর 9x, এই যে মাইনাস 9x আছে এটাকে আমরা ডানে লিখেছি। এবার বলেন এটা 18x হবে, এটা ক্যালকুলেশন করে কত আসে একটু বলেন তো ভাই, ক্যালকুলেশন করে কত আসে? 36 আসে কি? তাহলে দেখেন x এর মান কত আসছে, 2। এখন আপনাকে কি বলেছে? সংখ্যাটা নির্ণয় করতে, তার মানে x এর জায়গায় এই মানটা বসিয়ে দিব। তাহলে লিখবো সুতরাং সংখ্যাটি বসিয়ে দিই, 90 মাইনাস 9 ইন্টু 2, দ্যাট মিনস কত, 90 মাইনাস 18, তাহলে এটা কত হচ্ছে, 72 হচ্ছে। এটাই অ্যান্সার। নিষ্কাত আপা বুঝতে পেরেছেন? অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন নিষ্কাত আপা? মোস্তফা ভাই, বুঝতে নিষ্কাত পারছি। আপা, আচ্ছা নিষ্কাত আপা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এবার তাহলে আরেকটা অঙ্ক বলেছেন, কত নাম্বারটা? 23 নাম্বারটা না নিষ্কাত আপা? 23 নাম্বারটা বলেছিলেন, 23 নাম্বার ম্যাথটা বলেছিলেন। আচ্ছা ওকে, তাহলে দেখেন আমাকে প্রশ্নের মধ্যে যেটা বলেছে সেটা হচ্ছে একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ অতিক্রম করে এবং ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ। আচ্ছা ওকে ভাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেখেন 60 কিলোমিটার বেগে একটা বেগে কিছু পথ অতিক্রম করে এবং ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথটা সে অতিক্রম করেছে। ঠিক আছে, এখন আমাকে বলেছে ঘন্টায় 5 কিলোমিটার
এখন ব্যাপারটা খেয়াল করেন, সেটা হচ্ছে গাড়ি ঘন্টায় আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে ঘন্টায় 60 কিলোমিটার। আচ্ছা বলেন তো, আপনি তো সায়েন্সের স্টুডেন্ট তাই না? তো ঘন্টায় 60 কিলোমিটার কথাটার মানে কি? ঘন্টায় 60 কিলোমিটার কথাটার মানে হচ্ছে আপনার 1 ঘন্টায় কত কিলোমিটার যেতে পারে, সেটা 60 কিলোমিটার যেতে পারে, তাই তো? 1 ঘন্টায় 60 কিলোমিটার যেতে পারে। তো ঘন্টায় 60, যেই দূরত্বটার সাথে সবসময় সময়ের উল্লেখ থাকবে সেটা কি থাকবে? বেগ হয়ে যাবে। তার মানে আপনাকে গাড়িটার বেগের কথা বলেছে। এখানে দুটো জায়গায় বেগের কথা বলেছে। আপনার টোটাল, আমি আপনাকে যদি এটা চিত্র দিয়ে বুঝাই, খেয়াল করেন। ধরেন এ হচ্ছে একটা পয়েন্ট এবং বি হচ্ছে আরেকটা পয়েন্ট। এই দুটো পয়েন্টের মধ্যে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আপনার কত? 240 কিলোমিটার, ঠিক আছে? এ থেকে বি পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 240 কিলোমিটার। এখন ব্যাপারটা খেয়াল করেন যে 1 ঘন্টায় আমাকে বলেছে যে কি, এই ব্যক্তিটা প্রথমে যখন মানে যাত্রা শুরু করেছিল, যাত্রা শুরু করে ধরেন সে সি পর্যন্ত চলে এসছে, মানে ঘন্টায় 60 কিলোমিটার বেগ নিয়ে, মানে এ এত বেগে সে সি পর্যন্ত চলে এসছে। আর সি থেকে বি পর্যন্ত সে তার স্পিডটা স্লো করে দিয়েছে, ঠিক আছে? 40 কিলোমিটার বেগে আর বাকি রাস্তাটা গিয়েছে। তো কখনো ঘন্টায় 60 কিলোমিটার, কখনো ঘন্টায় 40 কিলোমিটার, এভাবে করে তার টোটাল রাস্তাটা যেতে 5 আওয়ার্স টাইম লেগেছে, ঠিক আছে? 5 আওয়ার লেগেছে। এই হলো ঘটনা। এখন আপনাকে বের করতে বলেছে যে ঘন্টায় 60 কিলোমিটার বেগে সে কতটুকু দূরত্ব গিয়েছে, এসি এর মানটা বের করতে হবে। মিশকা দাদা বুঝতে পেরেছেন? এই জিনিসটা ক্লিয়ার? ওকে, তাহলে এইবার আমরা মেইন অঙ্কের দিকে চলে আসি। সেটা হচ্ছে কত নাম্বারটা? 23 নাম্বার। তাহলে দেখেন, আমি তো জানি না যে ঘন্টায় 60 কিলোমিটার বেগে সে যে সি পর্যন্ত এসছে সেটাতে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা তো আমি জানি না। তাহলে সেটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে, ধরে নিতে হবে। এখানে কিন্তু দুটো পোর্শন, সবগুলো ম্যাথের মধ্যে কিন্তু দুটো করে পোর্শন এখানে। একটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আর একটা হচ্ছে সময়। তাহলে আমি অতিক্রান্ত দূরত্বকে যদি এক্স ধরি, ঠিক আছে, এটাকে যদি এতটুকু এক্স, তাহলে সি থেকে বি পর্যন্ত কত, সি থেকে বি পর্যন্ত কত হবে? 240 মাইনাস এক্স হবে না বাকি রাস্তাটা? এখন আমি যেটা বলতে চাচ্ছি, যদি আপনি অতিক্রান্ত দূরত্বকে এক্স ধরেন, তাহলে বাকি জিনিসটাকে আপনার সময়, মানে এইগুলোকে সময় কনভার্ট করে নিয়ে যেতে হবে। দুটো পোর্শন এখানে। তাহলে আমি লিখবো যে, মনে করি ঘন্টায় 60 কিলোমিটার অতিক্রান্ত দূরত্ব সমান এক্স কিলোমিটার, ঠিক আছে? সুতরাং ঘন্টায় 40 কিলোমিটার বেগে অতিক্রান্ত দূরত্ব তাহলে কত হবে? 240 মাইনাস এক্স কিলোমিটার, ঠিক আছে? এটা হচ্ছে দূরত্ব। ঘন্টায় 60 কিলোমিটার বেগে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, ঘন্টায় 40 কিলোমিটার বেগে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 240 মাইনাস এক্স, ঠিক আছে? এটা এবার আমাদের যে কাজটা করতে হবে, এগুলোকে কিসে নিয়ে যেতে হবে? এগুলোকে সময়ে নিয়ে যেতে হবে। এই জিনিসগুলোকে সময়ে নিয়ে যাব। দেখেন কিভাবে তাহলে সময় নিয়ে যাচ্ছি। 60 কিলোমিটার, ঘন্টায় 60 কিলোমিটার কথাটার মানে কি? 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সমান 1 ঘন্টা, ঠিক আছে? তাহলে বলেন, সুতরাং 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে কত ঘন্টায়? 1/60 ঘন্টায়। তাহলে বলেন, সে 60 কিলোমিটার বেগে কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল? সে 60 কিলোমিটার বেগে কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল? সে এক্স কিলোমিটার পর্যন্ত গিয়েছিল, তাই না? তো এক্স কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে কতটুকু? x/60 ঘন্টায়। সেম ভাবে আমরা আবার দিচ্ছি, একই ওয়েতে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সমান 1 ঘন্টায়। তাহলে সেম ভাবে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে কত? 1/40 ঘন্টায়। সুতরাং আমরা 40 কিলোমিটার বেগে কতটুকু দূরত্ব গিয়েছিলাম? 240 মাইনাস এক্স কিলোমিটার পর্যন্ত গিয়েছিলাম, তাই না? তাহলে 240 মাইনাস কিলোমিটার দূরত্ব
240 মাইনাস এক্স বাই 40 ঘন্টা। তাহলে দেখেন এই জিনিসটাও কিন্তু ঘন্টায় মানে সময়, এই জিনিসটাও কিন্তু সময়, এই দুটো সময় যোগ করলে টোটাল 5 ঘন্টা লেগেছে। ঠিক আছে, তাহলে আমরা লিখছি এক্স বাই 60 প্লাস 240 মাইনাস এক্স বাই 40 ইকুয়াল টু কত? 5। তাহলে এখন আপনি এদের মধ্যে লসাগুটা করেন, এদের লসাগু 120, তাহলে এটা হবে 2x, আর এটাকে 3 দিয়ে গুণ করলে কত হয়? 270, 3 এটা তো 5 হবে, বা আপনি এটা থেকে এটা বিয়োগ করেন, হবে মাইনাস এক্স প্লাস এত ইকুয়াল টু 1200, 120 এর সাথে 5 গুণ করলে 600, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু এটা দাঁড়ায়, তার মানে মাইনাস এক্স ইকুয়াল টু আপনি কত পাচ্ছেন? মাইনাস 120, দ্যাট মিনস এক্স এর মান পাচ্ছেন 120। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, আপনাকে এক্স এর মান মানে 60 কিলোমিটার বেগে কতটুকু গিয়েছে সেটা বের করতে বলেছে, তো এটা হচ্ছে এত কিলোমিটার গিয়েছে সে। ঠিক আছে মিশকাত আপা, এটা ক্লিয়ার আপনার কাছে? বুঝতে পেরেছেন টেস্ট নাম্বারটা? ওকে, এবার তাহলে বলেন 5.2 তে কোনো প্রবলেম আছে কিনা? 5.2 তে কোনো প্রবলেম আছে কিনা? ফাইভ পয়েন্ট টু থেকে দেখে বলেন 5.2 তে কোনো প্রবলেম আছে কিনা? মিশকাত আপা, কোনো প্রবলেম আছে? ওকে ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এগুলোর ছবির প্রয়োজন হয় তাহলে তো বললাম, আপনাকে কমেন্ট সেকশনে জানালাম, আমাকে নক করিয়েন, আমি ছবিগুলো প্রোভাইড করে দিই। ওকে, তাহলে আসি।